5 বছর আগে দেখা সুদর্শন সেই ছেলেটা আজ অন্তঃসার শূন্য হয়ে বিছানার সাথে লেপ্টে আছে। বিধাতার কি অসীম লীলা খেলা। বেডের দিকে এগিয়ে যেতে মনে পড়ে গেল 5 বছর আগের ঘটে যাওয়া ঘটনাসমূহ। এখনো মনের ভেতরটা দগদগে ঘা হয়ে আছে। চিত্রা আর সাজিদ একই ভার্সিটিতে পড়াশোনা করত। চিত্রা পড়াশোনার পাশাপাশি খুব ভালো গান করত। ভার্সিটির কম বেশি সবার কাছে পরিচিত মুখ। অন্যদিকে সাজিদ হাসি আড্ডায় মেতে থাকত সারাক্ষণ। পড়াশোনা থেকে শত হস্ত্র দূরে থাকত, তবে ভার্সিটির সব প্রোগ্রামে অংশগ্রহণ করত। এই জন্য সাজিদ ছিল ভার্সিটির সবার চোখের মণি। সাজিদ ছিল চিত্রার 1 বছরের সিনিয়র। অনুষ্ঠানের সুবাদে দুজন দুজনকে চিনত। একদিন চিত্রা ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। এমন সময় সাজিদ এসে সামনে দাঁড়ায়। চিত্রা হকচকিয়ে গেল। কিছু বলবেন সাজিদ ভাইয়া? সব মেয়েরা আমায় দেখে পাগল হয়ে যায়, আর তুমি ভয় পেয়ে যাও। আমার সঙ্গ পেতে সবাই উৎসুক হয়ে থাকে, আর তুমি এড়িয়ে চলো কেন জানতে পারি? চিত্রা সাজিদের কথাগুলো শুনে আরো ঘাবড়ে যায়। মনে মনে ভয় পেলেও মুখের ভঙ্গিতে সেটা লুকানোর চেষ্টা করে বলে, আপনি আমার সিনিয়র, আমরা তো ক্লাসমেট নই যে আপনার সঙ্গ পেতে চাইব। তাছাড়া আপনি আমার কোনো আত্মার আত্মীয় নন যে আপনাকে দেখে গদগদ হয়ে যাব। বাহ, এই প্রথম কোনো মেয়ের মুখে এমন কথা শুনলাম। আমার বন্ধুরা তবে ঠিকই বলেছে, তুমি আসলেই। আপনার বন্ধুরা কি বলেছে আর কি বলবে সেটা জানার কোনো আগ্রহ বা ইচ্ছে কোনোটি আমার নেই। দয়া করে আমায় যেতে দিন। যেতে তো দেবই, শুধু একটা কথা জানার ছিল। কি কথা? কাল তুমি নবীন বরণে গান গাইবে তো? নাম তো দিয়েছি, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। কথাটা বলে চিত্রা চলে গেল। সাজিদের বন্ধুরা এসে সাজিদকে সান্ত্বনা দিতে লাগলো। পরের দিন নবীন বরণ। চিত্রা ভার্সিটিতে আসতে রানী বলল, ওয়াও চিত্রা, তোকে এই নীল শাড়িতে অপূর্ব লাগছে। ধ্যাত, সব সময় তোর ফাইজলামি। রানী ঠিকই বলেছে, অনেক সুন্দর লাগছে। জয়ী তার কথা শুনে চিত্রার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। মনে মনে বলল, শাড়িটা না পরে অন্য ড্রেস পরা উচিত ছিল। ধীরে ধীরে সবাই ভার্সিটিতে পৌঁছে গেল। যেহেতু নবীন বরণ, তাই অনেক মানুষ এসেছে। চিত্রাকে স্টেজে গান করার জন্য ডাকা হচ্ছে। চিত্রা এত মানুষ দেখে একটু ভয় পাচ্ছিল, যদি গানটা ভালো না হয়। এসব ভাবতে ভাবতে স্টেজে উঠল, গান গাওয়া শুরু করলো। আমাদের চিত্রা কি ভালো গায়, তাই না? রে রানী, সত্যি অসাধারণ গায়। চিত্রা গান শেষ করে স্টেজ থেকে নামতেই সাজিদ সামনে এসে বলল, নেক্সট টাইম আর কখনো শাড়ি পরবে না। আমি চাই না আমার জিনিস পাবলিক দেখুক। সাজিদের কথায় চিত্রা লজ্জা পেল। দৌড়ে রানী আর জয়িতার কাছে চলে এলো। কি রে সাজিদ ভাই, কি বলছিল তোকে? কই, তেমন কিছু না। চিত্রা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে লাগলো। খানিক বাদে একটা ছেলে এসে চিত্রার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। চিত্রা সবার আড়ালে চিরকুটটা পড়ল। শোন, তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। চিত্রা পুকুর পাড়ে চলে গেল। গিয়ে দেখে খুব একটা কেউ নেই। সাজিদ দূরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। চিত্রা এসে বলল, কেন ডেকেছেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনি সিনিয়র ভাইয়া, আশা করি এমন কিছু বলবেন না যাতে আপনার দিকে তাকালে ঘৃণায় আমার মুখ ফিরিয়ে নিতে হয়। মিস চিত্রা, তাই আশা কড়াকড়ি বাদ দাও। শোনো মেয়ে, আমি তোমায় ভালোবাসি আর তোমাকেই চাই। আমি কবি সাহিত্যিক নই, তোমায় কবিতা লিখে ইমপ্রেস করার মতো যোগ্যতা নেই। আমার তোমাকেই চাই। সাজিদের মুখে ভালোবাসার কথা শুনে চিত্রা নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠাস করে একটা চড় মেরে দিল। আশেপাশে সবাই তাকিয়ে দেখছে তাদের। আর কখনো যেন এমন কথা আর না শুনি, এর ফল কিন্তু ভালো হবে না। চিত্রা চলে গেল। সাজিদ কিছু না বলে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। সেদিনের পর সাজিদকে ভার্সিটিতে দেখা যায়নি। কেটে গেছে কয়েক মাস। এরই মধ্যে চিত্রার সাগর নামে একটা ছেলের সাথে পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব। বন্ধুত্বটা একসময় গিয়ে প্রণয়ে পরিণত হয়। সবসময় তাদের একসাথে দেখা যেত। সাগরও টুকটাক গান করত। হঠাৎ একদিন চিত্রা কাউকে কিছু না জানিয়ে সাগরকে বিয়ে করে ফেলে।
চিত্রার মা নেই। বিয়েতে তার বাবার খুব আপত্তি ছিল, তিনি কিছুতেই সাগরকে মেনে নেবেন না। বিয়ের পর চিত্রার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেন। বিয়ের প্রথম কয়েক মাস খুব ভালোভাবেই কাটে। ধীরে ধীরে সাগরের আসল চেহারা বেরিয়ে আসতে লাগলো। সাগর কোনো কাজকর্ম করতে চাইতো না, চিত্রার কাছে নেশার টাকা চাইতো। গান করে যে কটা টাকা পেত সব সাগর জোর করে নিয়ে যেত, আর টাকা দিতে না পারলে চিত্রাকে মারধর করা শুরু করত। সাগরের অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে, চিত্রার সহ্য শক্তি হারিয়ে ফেলছে। এভাবে চলতে থাকলে চিত্রা শেষ হয়ে যাবে, মনে মনে ঠিক করলো। তিলে তিলে শেষ হওয়ার চেয়ে ভালো একেবারে শেষ হয়ে যাওয়া। একদিন রাতে সে ঠিক করলো সাগরের সাথে আর থাকবে না, সে নিজেকে শেষ করে দেবে। রাত হওয়ার অপেক্ষা করছিল। সাগর নেশা করে এসে অঘরে ঘুমোচ্ছে, কোনো হুঁশ নেই। চিত্রা সুযোগ বুঝে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে একটা নদী দেখতে পায়। সাত পাঁচ না ভেবে নদীতে ঝাঁপ দেবে এমন সময় বাচ্চার কান্না শুনতে পায়। এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পায় না। দ্বিতীয়বার ঝাঁপ দিতে গিয়েও একই ঘটনা ঘটল। চিত্রার বুকের ভেতরটায় ভয় জমতে শুরু করলো। নিজেকে সামলে ঝাঁপ দিতে যাবে এমন সময় কেউ এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্ধকারের একটা আবছায় অবয়বটা দেখতে পেয়ে চিত্রা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই দেখে সে এক রাজকীয় খাটে শুয়ে আছে, পাশে একজন অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে। ম্যাম, আপনি ঠিক আছেন? আপনার জন্য একটা গুড নিউজ আছে। সেটা অবশ্য স্যার বলবে, আমি স্যারকে ডেকে আনছি। আপনি একটু অপেক্ষা করুন। স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। ওকে, তুমি এখানে অপেক্ষা করো টিনা, আমি দেখা করে আসছি। চিত্রা শুয়ে শুয়ে গতকালকের ঘটনার কথা ভাবছে। কে বাঁচিয়েছে আমায়? আমি তো বাচ্চাদের কান্না শুনতে পাচ্ছিলাম, কিন্তু কেন শুনতে পাচ্ছিলাম? এসব ভাবতে ভাবতে চিত্রা আবারও ঘুমিয়ে পড়ে। ঘন্টা দুয়েক পর ঘুম ভেঙে দেখে কেউ একজন আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর ভঙ্গিটা চিত্রার খুব চেনা, কিন্তু এটা তো সম্ভব নয়। নিজেকে ধাতস্থ করে বলল, শুনছেন? আকাশের দিকে তাকিয়ে থাকা ব্যক্তিটি ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে তাকালো। চিত্রা অস্পষ্ট কণ্ঠে বলল, সাজিদ ভাইয়া, আপনি এখানে? কেন, এত অবাক হওয়ার কি আছে? না মানে, এত আমতা আমতা করতে হবে না। মিস টিনা, এদিকে আসুন। জি স্যার, বলুন। ম্যামকে খাবারটা খাইয়ে দিন, আর শুনুন, ওনার যেন কোনো অযত্ন না হয়। স্যার, আপনি? আমার একটা দরকারি কাজ আছে। আর হ্যাঁ, তোমাকে বলছি, মেয়ে, এতদিন নিজে যা খুশি করেছো, এবার নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো না চলে বাচ্চাটার কথা ভাবতে শেখো। থমথমে গলায় কথাগুলো বলে সাজিদ বাইরে চলে গেল। বাচ্চার কথা শুনে চিত্রার একদিকে খুব আনন্দ হচ্ছে, অন্যদিকে খুব কান্না পাচ্ছে। এ কেমন নিয়তি তার। টিনা কাছে এসে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার মন খারাপ কেন? কই না তো। খাবারটা খেয়ে নিন, এখন আপনার সময় মতো খাবার খেতে হবে। আপনি রেখে যান, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে, আমি পাশের রুমে আছি, প্রয়োজন হলে এই বেলটা বাজাবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। টিনা চলে গেল। চিত্রা সাগরের কথা ভাবছে। মা হওয়া প্রতিটা মেয়ের জন্য আল্লাহর বিশেষ রহমত স্বরূপ। ওই জন্যই কাল আমি বাচ্চার কান্না শুনতে পাচ্ছিলাম। একটা ছোট্ট প্রাণ আমার ভেতরে তিল তিল করে বেড়ে উঠছে। আচ্ছা, বাচ্চার কথা শুনলে কি সাগর আগের মতো ভালো হয়ে যাবে, নাকি পরিবর্তন হবে না? তুই খুব অভাগী রে সোনা, জন্মের আগেই পিতৃহীন হয়ে গেলি। সোনা, তুই কোনো চিন্তা করিস না, মাম্মা তোকে সব সময় ভালো রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দেবে না। বেশ কিছুক্ষণ পর টিনা এসে বলল, ম্যাম, এখানে শাড়ি আর সালোয়ার কামিজ আছে, আপনার পছন্দ মতো একটা পরে নিন, আমাদের বের হতে হবে। টিনা আপু, আমরা কোথায় যাব? স্যার, আপনার জন্য ডাক্তারের চেম্বার অপেক্ষা করছে, উনি গাড়ি পাঠিয়েছেন, আমাদের এক্ষুনি যেতে হবে। চিত্রা একটা শাড়ি পরে নিল, তারপর গাড়িতে বসে পড়ল। আধ ঘন্টা পরে একটা হাসপাতালের সামনে গাড়ি থামলো। টিনা সাবধানে চিত্রাকে নিয়ে গেল ডক্টরের চেম্বারে। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। চিত্রাকে দেখে সাজিদ অপলকভাবে তাকিয়ে রইল, যেন তার চোখ দুটো বহুদিনের তৃষ্ণার্ত মিটিয়ে নিচ্ছে। সাজিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চিত্রার অস্বস্তি হতে লাগলো। স্যার, ম্যামকে নিয়ে এসেছি।
টিনার কথায় সাজিদের কোনো পরিবর্তন হলো না। মিস্টার খান। ডক্টরের এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে সাজিদের হুঁশ ফিরে আসলো। এমন একটা সুন্দর মুহূর্তে একটা কর্কশ কণ্ঠ অপ্রত্যাশিত। সাজিদের অসহ্য লাগলো। টিনাকে ইশারা করলো বাইরে অপেক্ষা করার জন্য। ডক্টর চিত্রাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। নার্স ওনাকে নিয়ে গিয়ে টেস্টগুলো করিয়ে আধ ঘন্টার মধ্যে রিপোর্ট নিয়ে আসো। নার্স চিত্রাকে নিয়ে গেল। ডক্টর, চিত্রা ঠিক আছে তো? ওর বাচ্চা কেমন আছে? দেখুন, ওনার শরীরের অবস্থা খুব খারাপ, শরীরে অনেকটা দুর্বল, মানসিকভাবে বিব্রস্ত। ওনার প্রপার ট্রিটমেন্ট দরকার, না হলে বাচ্চাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। ওষুধ শুধু ওনার শারীরিক অবস্থায় উন্নতি করতে পারবে, কিন্তু মানসিক সুস্থতা আপনাকে করতে হবে। উনি যেন সবসময় হাসি খুশিতে থাকে, তার খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনি তো ওনার হাজব্যান্ড, আপনাকে আমি যতটুকু চিনি ওনার তো এই অবস্থা হওয়ার কথা নয়। আপনি ভুল ভাবছেন ডক্টর, উনি আমার হাজবেন্ড নয়। চিত্রার গলার আওয়াজ শুনে সাজিদ নড়ে চড়ে বসল। সাজিদের দিকে একবার তাকিয়ে চিত্রা আবার বলা শুরু করলো। ডক্টর, উনি আমার কেউ নন, তাই আমার শরীরের অবস্থা সম্পর্কে ওনাকে বলে শুধু শুধু বিভ্রান্ত করছেন। আপনি যা বলার আমায় বলুন, আমি সবটা মেনে চলার চেষ্টা করব। উনি তো এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শুনছিলেন। আচ্ছা, যাই হোক, আপনার অভিভাবক কাউকে ডাকুন। দেখুন, আপনি তো পেশেন্ট, তাই আপনাকে সব কথাগুলো বলতে আমি বাধ্য হলেও এই ব্যাপারগুলো আপনার হাজব্যান্ড বা ফ্যামিলির জন্য কাউকে বলা উচিত, কারণ আপনি আপনার দেখাশোনা ঠিকভাবে করতে পারবেন না। আপনি বলুন, আমার কেউ নেই, আমি একাই, তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। চিত্রার কথাগুলো শুনে সাজিদের প্রচুর রাগ হতে লাগলো। মনে মনে চিত্রাকে খুব বকা দিচ্ছিল। নিজেকে সামলাতে না পেরে বলল, আচ্ছা ডক্টর, ওনাকে এখানে আর কোনো প্রয়োজন আছে? না মিস্টার সাজিদ, রিপোর্ট আসলে সে অনুযায়ী ওষুধ দেওয়া হবে, আর প্রত্যেক মাসে একবার করে চেক আপে আসতে হবে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিস টিনা, একবার এদিকে আসুন তো। টিনা ভেতরে আসতে সাজিদ বলল, মিস টিনা, ওনাকে নিয়ে আমার গাড়িতে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। সাজিদ চলে যেতে বলায় চিত্রার বেশ রাগ হয়। দাঁত কিরমির করে কি যেন বলতে লাগলে। সাজিদ চিত্রার দিকে তাকিয়ে দেখে চিত্রা বিড়বিড় করছে। এমনভাবে দাঁত কামড়ে ধরলে দাঁত পড়ে যাবে। বয়স তো এখনো কম, এই কম বয়সে দাদি নানি হওয়ার এত ইচ্ছে? আচ্ছা। সাজিদের আকাশে ছুড়ে দেয়া কথাটা চিত্রা বুঝতে পেরে টিনার সাথে চলে গেল। সাজিদ ডক্টরের কাছ থেকে সব জেনে নিল। ঔষধপত্র নিয়ে আধ ঘন্টা পরে গাড়িতে ফিরে এলো। গাড়িতে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। ঘুম ভেঙে চিত্রাকে খুঁজতে লাগলো সাগর। তার প্রচণ্ড নেশার টান উঠেছে। পুরো ঘর তছতছ করে ফেলছে টাকা খুঁজতে গিয়ে, কিন্তু কোথাও একটা আধুলের ছিটে ফোটাও পর্যন্ত নেই। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এক্ষুনি নেশা করতে হবে, নইলে যে সে শেষ হয়ে যাবে। ঘরের একটা কোনায় চিত্রার হারমোনিয়ামটা দেখতে পায়। মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি ঢেউ খেলে যায়। একটা শয়তানি হাসি দিয়ে বলে, হারমোনিয়ামটা বিক্রি করে অনেকখানি টাকা পাওয়া যাবে। মোটামুটি 3-4 দিনের জন্য নিশ্চিন্ত মনে থাকবো। তারপর আমার চিতা বেবির থেকে আবার টাকা নেওয়া শুরু করব। একটা কাপড়ের টুকরো নিয়ে এসে হারমোনিয়ামটাকে ভালোভাবে পরিষ্কার করে ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। ড্রাইভার সাহেব, সামনে একটু ব্রেক করেন, আমি নামবো। মিস টিনা, আপনি চিত্রাকে নিয়ে বাড়ি যান। দুইজনে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিন, আর ওনার একটু খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই। সাজিদ গাড়ি থেকে নেমে কাকে যেন কল করলো। হ্যালো, আমি এক্ষুনি আসছি। মিনিট 5 অপেক্ষার পর একটা গাড়ি এসে সাজিদের সামনে দাঁড়ায়। সাজিদ মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে বলে, ড্রাইভার সাহেব, এই নিন, আপনি একটা ট্যাক্সি নিয়ে চলে যান। সাজিদ গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি চালাতে চালাতে কাল থেকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবছে। জীবনে চলার পথে কত শত মানুষের সাথে দেখা হয়, কত ঘটনা ঘটে। কিছু ঘটনা মনের মধ্যে দাগ কেটে যায়। চিত্রা তাকে অপমান করার পর আর কখনো সে চিত্রার সামনে গিয়ে দাঁড়ায়নি, কিন্তু চিত্রার খোঁজ খবর নিতে কখনো কার্পণ্য করেনি। গতকাল চিত্রার কথা খুব মনে পড়ছিল, তাই কাজ শেষ করে নদীর পাড়ে আসছিল। মন খারাপ থাকলে সবসময় এই জায়গায় এসে বসে থাকে।
গাড়ি থেকে নামতেই দেখে দূরে একটা মেয়ে নদীর দিকে ছুটে যাচ্ছে। মেয়েটার ভাবগতিক সুবিধার লাগছিল না, তাই দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরল। কিন্তু ততক্ষণে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ফোনের ফ্ল্যাশ অন করে দেখে এ তো তার সেই স্বপ্নকুমারী, যাকে এত সাধনা করেও পায়নি, তাকে এই অবস্থা দেখবে ভাবতে পারেনি। তাড়াহুড়ো করে গাড়িতে তুলে বাসায় নিয়ে গেল। ফোনের রিংটোনে সাজিদের ভাবনার রেশ কাটল। নাম্বার দেখে আর রিসিভ করলো না। একটু পর ট্রাফিক জ্যাম পড়ল। আধ ঘন্টা ধরে বসে আছে। আজকাল জ্যামের কারণে রাস্তার গাড়ি চালানো অসহ্যকর। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। গাড়ির জানালা নামিয়ে বাইরে তাকাতেই দেখে ফোনের রিংটোনে সাজিদের ভাবনার রেশ কাটল। নাম্বার দেখার পর রিসিভ করতে ইচ্ছে করল না, যেন এক প্রকার এড়িয়ে গেল। একটু পরে ট্রাফিক সিগন্যাল কাটিয়ে কিছু দূর এগোতেই ট্রাফিক জ্যাম। আধ ঘন্টা ধরে বসে আছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। গাড়িগুলো নির্বিকারভাবে আটকে আছে। কেউ কেউ অসহ্য হয়ে হর্ন বাজিয়ে যাচ্ছে। আজকাল জ্যামের কারণে রাস্তার গাড়ি চালানো সবচেয়ে ধৈর্যের কাজ। সাজিদের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। গাড়ির কাঁচ নামিয়ে বাইরে তাকাতেই দূর থেকে একটা পরিচিত মুখ দেখতে পায়। পরিচিত মুখের ব্যক্তিটিকে গাড়ির দিকে এগিয়ে আসতেই সাজিদ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। নিজেকে আড়াল করে সেই ব্যক্তিটিকে দেখতে থাকে। ব্যক্তিটি আর কেউ নয়, চিত্রার স্বামী সাগর। কাঁধে একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে একটা দোকানের দিকে যাচ্ছিল। সাজিদ গাড়ি থেকে নেমে সাগরের পিছু নিল। কিঞ্চিত দূরত্ব বজায় রেখে সে সাগরকে অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ বাদে সাগর দোকান থেকে বের হয়ে উল্টো দিকে হাঁটা দিল। সাজিদ দেরি না করে ওই দোকানে গেল। দোকানে ঢুকতেই একটা মাঝবয়সী লোক এসে বলল, কি লাগবো কন? হারমোনিয়াম, সেতার, বীণা, তবলা সকল কিছু আছে। ইচ্ছা হলে রেডিমেড নিতে পারেন, আবার নিজের পছন্দ অনুযায়ী কিনা নিতে পারেন। আমার একটা ইনফরমেশন চাই, আশা করি আনসার পাবো। লোকটা ইংরেজিটা বুঝতে না পেরে একজনকে ডেকে বলল, এই ফাটকা উনি কি কইতাছে দেখ দেখিনি। আমি তো সব ইংরেজি বুঝি না। তুই তো তাও ক ক্লাস পড়লি। একটা অল্প বয়সের ছেলে কান খোঁচাতে খোঁচাতে বলল, মালিক আমার নাম ফটিক, আপনি আমারে ফটকা কইয়াবেন না। আমার একটা প্রেস্টিজ আছে না? হয়েছে, তুই আমার আর জ্ঞান দিতে আইবি না। কামে মন দে। ফটিক এসে বলল, স্যার কন। একটু আগে একটা ছেলে ব্যাগ কাঁধে নিয়ে এসেছিল। যাওয়ার সময় তার সাথে কোনো ব্যাগ ছিল না। কেন এসেছিল তুমি জানো? হ্যাঁ, জানবো না কেন। উনি একটা হারমোনিয়াম বেচতে আসছে, মানে মতো টাকা পাইছে, বেচা দিছে। ওই হারমোনিয়ামটা একটু দেখতে পারি? এক্ষুনি আনতেছি। ফটিক হারমোনিয়ামটা সাজিদের সামনে নিয়ে আসলো। হারমোনিয়ামটা তার খুব চেনা। হারমোনিয়ামের বাম পাশে একটা নাম দেখে সাজিদ হাসির রেখা টেনে বলল, যে নিতে পারেন। মালিক কি হয়েছে ডাকি সারের মতো চেঁচাস কেন? স্যার হারমোনিয়ামটা নিতে চাই। দোকানের মালিকের থেকে সাজিদ হারমোনিয়ামটা কিনে নেয়। ফটিক এসে গাড়িতে রেখে দেয়। ফটিককে আরও কিছু টাকা দেয় গাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য। হারমোনিয়ামটায় হাত বুলিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করে। প্রায় 1 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে গাড়ি থামায়। পুরনো ধাঁচের বাড়ি, চারপাশে গাছগাছালি দিয়ে ঘেরা। দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক বৃদ্ধা দরজা খুলে দেয়। চশমাটা খুলে শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। কে তুমি বাবা? তোমায় তো চিনতে পারলাম না। আমি এটা নিতে চাই। আমায় আপনি চিনবেন না? মিনহাজ সাহেব বাড়ি আছেন? আমি ওনার সাথে দেখা করতে এসেছি। খোকা তো বাড়ি নেই, মাত্রই বেরিয়েছে। আসতে দেরি হবে, তুমি অন্য একদিন এসো। বিশেষ করে শুক্রবারের দিনটা খোকা বাড়িতেই থাকে। আমি অনেক দূর থেকে এসেছি, ওনার জন্য অপেক্ষা করতে চাই। উনি আসলে দেখা করে তারপর যাব। ঠিক আছে, তবে ভেতরে এসে বসো। সাজিদ বাড়ির ভিতরে ঢুকলো। বাইরে থেকে যতটা পুরনো মনে হয়, ভিতরে ঠিক তার উল্টো চিত্র। বিশেষ করে বাড়ির সামনের উঠোন জুড়ে নানা ধরনের ফুলের গাছ। বৃদ্ধা মহিলাটি সাজিদকে বসার ঘরে নিয়ে গেলেন। তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। সাজিদ এক পলক পুরো রুম দেখে নিল। খুব রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী না হলে এমনভাবে ঘর সাজানো যায় না। দেয়ালে অনেকগুলো ছবি টাঙানো। একটা ছবিতে সাজিদের দৃষ্টি নিবদ্ধ হয়ে গেছে।
বৃদ্ধা মহিলাটি কিছুক্ষণ পর ফিরে এলেন, হাতে একটা চায়ের ট্রে। নাও বাবা, চাটা খাও। অনেক দূর থেকে এসেছো, চাটা খেলে ভালো লাগবে। সাজিদ চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল। মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে। শুনেছে মিনহাজ সাহেব খুব কড়া ধাঁচের মানুষ, কোনো ভুল চুক করা যাবে না। একটা ভুল কথা সবকিছু এলোমেলো করে দিতে পারে। আচ্ছা, তুমি খোকার কাছে কেন এসেছো? একটা বিশেষ কাজে। আপনার নাতনি চিত্রাকে নিয়ে কিছু কথা বলার ছিল। বৃদ্ধা মহিলার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এলো, যেন মনে হলো অনেকদিন পর খুশির বান এসেছে। আহ্লাদি সুরে বলে উঠল, চিত্রা, আমার চিত্রা, জি। কেমন আছে আমার নাতনি? কতদিন হলো কোনো খোঁজ নেই। কেমন আছে আমার নাতনি? কতদিন হলো কোনো খোঁজ নেই। বিয়ের পর মেয়েটা কেমন পাল্টে গেল। ওর বাবা তো ওর মুখও দেখতে চায় না, আমায়ও বারণ করে দিয়েছে। আপনার নাতনি খুব ভালো আছে, আপনি যাবেন ওর সাথে দেখা করতে? না, ওর মতো অসভ্য অবাধ্য মেয়ের মুখ দর্শন করতে চাই না আমরা। পুরুষালী কণ্ঠস্বর শুনে সাজিদ বুঝতে পারে এটাই চিত্রার বাবা। বৃদ্ধা মহিলাটি ছুটে ছেলের কাছে গেলেন। মেয়েটা কেমন আছে তুই কি একটা বারও জানতে চাস না খোকা? না মা, সে বাঁচুক মরুক তাতে আমার কিছু যায় আসে না। শোনো ছোকরা, তুমি যদি ছেকরার উমেদারি করতে আসো তাহলে ভুল জায়গায় এসেছো। মেহমান হয়ে এসেছো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়ি চলে যাও। অন্য কারো হয়ে সালিশি করতে আসলে সেটা ভালো হবে না। মিনহাজ সাহেবের কথা শুনে মনে হলো অনেক অভিমান জমা হয়েছে। পুরুষ সহজে কাঁদে না, কষ্টগুলো বুকের ভেতরে জমিয়ে জমিয়ে নিজেকে পাথরের মতো শক্ত আবরণে ঢেকে ফেলে। আঙ্কেল, আমি শুধু 2 মিনিট চিত্রা সম্পর্কে বলবো। আমার 2 মিনিট কথা শুনে আপনার যদি মনে হয় আমি ভুল, তবে আমি সেই মুহূর্তে চলে যাব, আর কখনো চিত্রা সম্পর্কে কোনো কথা নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। মিনহাজ সাহেব বেশ কিছুক্ষণ ভাবলেন, সোফায় বসে সাজিদকে কথা বলার জন্য ইশারা করলেন। সাজিদ নিজের মনের মধ্যে থাকা কথাগুলো শেষবারের মতো ঝালিয়ে নিল। আঙ্কেল, আমরা সবাই জীবনে ছোট বড় অসংখ্য জানা অজানা ভুল করে ফেলি। কিছু ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীতে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি। তাতে আপনারা বড়রা আমাদের পাশে থেকে সাহায্য করেন। আমি মানছি চিত্রা নিজের জীবনে সবচেয়ে বড় একটা ভুল করেছে। আপনিও বাবা হয়ে সেই ভুল করার থেকে আটকাতে পারেননি বলে আপনার আক্ষেপের শেষ নেই। সব থেকে খারাপ তখন লাগে যখন সব সত্য জেনেও মিথ্যাগুলোকে চোখের সামনে বিজয়ী বেশি দেখতে হয়। আপাত দৃষ্টিতে মিথ্যার জয় হলেও সত্যগুলো একটা সময় বেরিয়ে আসে। আপনার মেয়ে চিত্রা সে সত্যের সন্ধান পেয়েছে। সে সত্যি এতটাই ভয়ানক ছিল যে সে নিজেকে ঠিক রাখতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালায়। মেয়ের এমন করুণ পরিণতির কথা শুনে মিনহাজ সাহেব অস্থির অস্থির করতে লাগলো। একমাত্র মেয়েকে দেখার তৃষ্ণা যেন বহুগুণ বেড়ে গেল। আঙ্কেল, আমার যা বলার বলেছি, আমি এবার আসি। সাজিদ বসার ঘর থেকে বেরিয়ে আসলো। উঠোন পেরিয়ে গেটের কাছাকাছি চলে আসতেই পেছন থেকে মিনহাজ সাহেবের ডাক শুনতে পেল। দাঁড়াও। সাজিদ পা চালানো বন্ধ করে দিল। আমার মেয়ের সাথে দেখা করতে চাই, নিয়ে চলো আমায়। নিয়ে যাব, তবে এখন নয়। আমি শুধু আপনাদের চিত্রার ব্যাপারটা জানাতে এসেছি। আপনারা ওকে বুঝতে পেরেছেন তাতেই অনেক। আঙ্কেল, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। কি অনুরোধ? আমি না বলা পর্যন্ত আপনারা চিত্রার সাথে দেখা করবেন না। এ হতে পারে না। আমার মেয়ের এই অবস্থায় আমি বাবা হয়ে দূরে থাকি কি করে? এ তোমার অন্যায় আপনার। তাছাড়া আমি তো অক্ষম পিতা নই। নিজের মেয়েকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে। সারা জীবন যা কিছু অর্জন করেছি সব মেয়ের জন্যই। ও তোমার কাছে কেন থাকবে? তুমি ওকে বাঁচিয়েছ, তার জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি অন্য কোথাও রাখবো না। আঙ্কেল, আপনাদের দেখলে তার নিজের প্রতি ঘৃণা বাড়বে, আত্মগ্লানিতে ভুগবে। ওর শরীরের যা অবস্থা, এখন ওকে সবসময় হাসি খুশি থাকতে হবে। আপনার মেয়ে আপনার কাছেই থাকবে, শুধু কটা দিন যাক। আমি এসে চিত্রাকে দিয়ে যাব, প্রমিস করছি। মিনহাজ সাহেব সাজিদের কথা মানতেই চাইছে না। সাজিদ অনেক বুঝিয়ে রাজি করালো। উনি কণ্ঠস্বর ছোট করে বললেন, ঠিক আছে, আমি তবে দূর থেকে একবার আমার মেয়েকে দেখব। তুমি ওকে বাঁচিয়েছো তাই তোমার কথা রাখলাম, কিন্তু বেশি দিন আমার মেয়েকে দূরে রাখতে পারবো না। ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে কাল এসে নিয়ে যাব। মিনহাজের সাথে কথা বলা শেষ করে সামনের দিকে পা বাড়াবে এমন সময় টিনার কল।
হ্যালো স্যার, ম্যামকে খুঁজে পাচ্ছি না। টেবিলে একটা চিরকুট রেখে কোথায় যেন চলে গেছে। চিরকুটে কি লেখা? আপনি চিন্তা করবেন না, আমি জানি সে কোথায় গেছে। আমি চিত্রাকে নিয়ে ফিরবো। গাড়ির স্পিড বাড়িয়ে চালানো শুরু করলো। আচ্ছা, মেয়েরা এমন কেন? যারা তাদের কষ্ট দেয়, যন্ত্রণার অনলে একটু একটু করে মেরে ফেলে, তাদের কাছেই বারবার ছুটে যায়। ভালোবাসা কি তবে নির্লজ্জ বেহায়া? যে অবহেলা করে তাকে মনটা ভালোবেসে যায়। চিত্রা সাজিদের বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা ভাড়া করলো। রিক্সায় উঠে হুড তুলে দিল। একবার তাকে শেষ চেষ্টা করতে হবে। সাগরের কাছে গিয়ে বাচ্চার কথা বলবে। হয়তো বাচ্চার কথা শুনে সাগরের সুবুদ্ধি হবে। একটা ক্ষীণ আশা যেন তাকে সাহস জুগিয়ে যাচ্ছে। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চিত্রার খুব পিপাসা পেয়েছে। বোতলের চিপি খুলে ঢকঢক করে পানি পান করে নিল। ভাগ্যিস আসার সময় পানিটা নিয়ে এলো। রিক্সা ভাড়া ছাড়া তার কাছে অতিরিক্ত টাকাও নেই। অনেক অলিগলি ঘুরে রিক্সা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। বুকটা ধুকপুক ধুকপুক করছে। আনন্দ আর ভয় মিশে যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। মিনিট পাঁচেক হাঁটার পর দরজার সামনে পৌঁছালো। গিয়ে দেখে দরজাটা হাট করে খোলা। তার বেডরুম থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসছে। চিত্রা রুমের আরো কাছাকাছি গেল। রুমের দরজাটা পুরোপুরি বন্ধ নয়, ভেতরে লাইট জ্বলছে। ফাঁক দিয়ে দেখে সাগর আর একটা মেয়ে। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সাগর নেশাগ্রস্ত মাতাল, কিন্তু সে যে চরিত্রহীন তা চিত্রার অজানা ছিল। দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। নিজের উপর রাগ হতে লাগলো চিত্রার। এমন একটা জঘন্য মানুষ সে কি করে ভালোবাসলো? গলাটা ধরে আসছে। চোখ দুটো পানিতে ভরে গেল। চোখের পাতা ফেললেই যেন পানিগুলো ঝরঝর করে ঝরে পড়বে। কান্না করার মতো কিছুই হয়নি মেয়ে। জীবনটা অনেক বড়, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। গোলের মুখে গাড়ি আছে, গিয়ে বসে পড়ো। আমি আপনার সাথে যাব না। ঠিক আছে, যেও না। সাজিদ চলে গেল। সাজিদের এমন নির্লিপ্ত জবাবে চিত্রার আরো বেশি কান্না পেল। কোনো বাধাই যেন মানতে চাইছে না। এখন আমি কি করব? কার কাছে সাহায্য চাইব? বাবা তো সেই কবে মুখ ফিরিয়ে নিয়েছে। বিয়ের পর বন্ধু বান্ধবী সবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সাজিদ আড়াল থেকে বেরিয়ে বলল, এই নাও, রুমালটা দিয়ে চোখ মুখ মুছে নাও। চিত্রা কাপা কাপা হাতে রুমালটা নিল। চোখ মুখ মুছে সাজিদকে ফেরত দিল। কোথায় যাবে তা ঠিক করেছো? চিত্রা মাথা নেড়ে জানালো ঠিক করেনি। আমার সাথে যেতে চাইলে গাড়িতে গিয়ে বসো। আগামী 2 মিনিটের মধ্যে আমি চলে যাব। সাজিদের কথা বলা শেষ হতে না হতেই চিত্রা সুরসুর করে গাড়িতে গিয়ে বসে পড়ল। সাজিদ চিত্রাকে নিয়ে ফিরে আসে। মিস টিনা, চিত্রাকে নিয়ে ভেতরে যান। কোনো দরকার হলে আমায় কল দেবেন। জি স্যার। সাজিদ চলে যেতে টিনা চিত্রাকে রুমে নিয়ে গেল। টিনা আপু, আমি একটু একা থাকতে চাই। কিন্তু ম্যাডাম। প্লিজ আপু। চিত্রার চোখ মুখ দেখে টিনা বুঝতে পারল কিছু একটা হয়েছে। টিনা আর কথা বাড়ালো না। চিত্রাকে রেখে রুম থেকে বেরিয়ে গেল। চিত্রা এসে দরজা লাগিয়ে দিল। বারবার সাগরের করা বিশ্বাসঘাতকতার কথা মনে পড়তে লাগলো। ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পাচ্ছে। আমি এত বড় একটা ভুল কি করে করলাম? একটা মানুষকে চিনতেই পারলাম না। তাহলে কি বাবা ঠিকই বলতো? এই রং চং মাখা শহরে মানুষ যে চেনা যায় না। কোনটা মুখ আর কোনটা মুখোশ তা জানা খুব কঠিন। বাবা, ও বাবা, আমায় তুমি মাফ করে দেবে তো বাবা? আমি কোন মুখে তোমার সামনে গিয়ে দাঁড়াবো বাবা? তোমার চেয়ে বেশি কেউ আমায় ভালোবাসে না, জানো তো বাবা। তোমার মেয়েটা সত্যি একটা বোকা। মানুষ চিনতে বড্ড ভুল করে ফেললাম বাবা। আচ্ছা বাবা, ওরা কিভাবে পারে এমন করে মানুষ ঠকাতে? ওদের কি একটুও কষ্ট হয় না? চিত্রা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মানুষটা ভুল, কিন্তু তার প্রতি ভালোবাসাটা তো ভুল নয়। সে তো সাগরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু চিত্রা কোনো সারা শব্দ নেই। টিনার খুব টেনশন হতে লাগলো। কয়েকবার এসে ডেকে গেল, কিন্তু চিত্রা কোনো উত্তর দেয়নি। সাজিদও কল রিসিভ করছে না, কি করবে ভেবে পাচ্ছে না। টিনা গিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। একটু পর চিত্রা এসে দরজা খুলে দিল।
ম্যাডাম আপনি দরজা খুলছিলেন না কেন? আমার খুব টেনশন হচ্ছিল। টিনা আপু, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে তো কিছুই খাননি, হাতে মুখে পানি দিয়ে আসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। চিত্রা খাওয়া দাওয়া শেষ করে টিনার সাথে গল্প করতে লাগলো। অফিসের কাজগুলো শেষ করতে করতে রাত প্রায় 9টা বেজে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখে টিনার অনেকগুলো। ও শিট, কাজের চাপে ফোনটা যে সাইলেন্ট বুঝতেই পারলাম না। ওদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? সবুজ, সবুজ, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমি এক্ষুনি বের হব। কলিং বেলের শব্দ পেয়ে টিনা এসে দরজা খুলল। দরজা খুলে টিনার হাত পা কাঁপতে শুরু করলো। কি হলো, এমন ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ যে তোমায় খেয়ে ফেলবো? সরো দরজা থেকে। বড় ম্যাডাম আপনি? সাজিদ কোথায়? ওকে ডাকো। ম্যাডাম স্যার তো এখনো আসেনি। চিত্রা এসে বলল। টিনা আপু, কে এসেছে? দরজায় চোখ পড়তেই চমকে ওঠে চিত্রা। দরজায় দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলা একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। চিত্রা মামুনি তুই? ভদ্র মহিলা চিত্রার কাছে এসে তাকে জড়িয়ে ধরল। টিনা কিছুই বুঝতে পারল না, ফ্যাবলার মতো তাকিয়ে রইল। মনে মনে বলল, চিত্রা ম্যাডামকে দেখে শাইলা ম্যাডাম এত খুশি হয়ে গেল কেন? ওনারা কি পূর্ব পরিচিত? সাজিদ এসে দেখে তার মা চিত্রাকে জড়িয়ে রেখেছে। ঘটনার মাথা মুন্ডু বুঝতে না পেরে টিনাকে ইশারায় জিজ্ঞেস করলো। টিনার থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে বলল, মা তুমি এখানে? তোর ফোনটা কোথায় রাখিস বলতো? কতবার কল দিয়েছি, সব সময় হতাশ করলি। মা আমি তো। থাক, আর অজুহাত দিতে হবে না। একটা না একটা অজুহাত ঠোঁটের গোড়ায় রেখেই দিয়েছে, তা আমার বুঝতে বাকি নেই। এখন আর কিছু বলবো না। তুই মনে রাখিস, আমি তোর মা। আজ আমি খুব খুশি, তাই আজ ছেড়ে দিলাম। অনেক দিন পর আমার চিত্রাকে দেখলাম। তুই এখানে কিভাবে এলি মামুনি? সাজিদ বলে, মা আমি তোমায় সব পরে বুঝিয়ে বলবো, তার আগে বলো তুমি চিত্রাকে কিভাবে চেনো? চিত্রাকে শুধু আমি না, তুইও চিনতিস। অনেক বছর আগের কথা, তাই হয়তো তোর মনে নেই। চিত্রা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী চমকির মেয়ে। ওর মা বেঁচে থাকতে আমি তোকে সাথে নিয়ে ওদের বাসায় যেতাম। তারপর তো আমরা কয়েক বছরের জন্য কানাডা চলে যাই। ওখানে থাকাকালীন শুনলাম চমকি আর নেই। কানাডা থেকে ফেরার পরেও আমি ওকে দেখার জন্য ওদের বাসায় যেতাম। কিন্তু আমায় তো নাওনি। কারণ তোর বাবা পছন্দ করতো না। তার মধ্যে একটা কারণ হচ্ছে তোর বাবা অর্থের দম্ভ। চিত্রার বাবা অবস্থান তোর বাবার অবস্থানের থেকে নিচু। আর দ্বিতীয় কারণ তুই। আমি? চমকি যখন বেঁচে ছিল তখন একদিন আমি তোর বাবাকে লুকিয়ে চমকির সাথে দেখা করতে যাচ্ছিলাম। তুই আমার সাথে আসার জন্য খুব বায়না করছিলি, তাই বাধ্য হয়ে তোকে সাথে নিয়ে আসি। আমি আর চমকির কথা বলছিলাম, তুই আর চিত্রা খেলা করছিলি। একটু পরে চিত্রার চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি তুই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিস। চিত্রা তোর মাথা ধরে বসে কান্না করছে। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দেরি না করে তোকে হাসপাতালে নিয়ে গেলাম। তোর বাবাকে খবর দিলাম তোর পড়ে যাওয়ার জন্য। তোর বাবা আমায় খুব বকাবকি করলো। চিত্রাকে দায়ী করে চমকিকে ছোট বড় অনেক কথা বলেছে। সে থেকে লুকিয়ে ওর কাছে যেতাম। তোর বাবা বা তুই কেউ জানতে পারিসনি। সাজিদও এখানে কিভাবে? সাজিদ টিনাকে ইশারা দিল চিত্রাকে রুমে নিয়ে যাওয়ার জন্য। টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে পানি পান করলো। শায়লাকে সোফায় বসিয়ে সব ঘটনা খুলে বলল। সব শুনে শায়লার চোখও চরক গাছ। মনে মনে বলল, এত কিছু ঘটে গেছে অথচ মিনহাজ ভাই কিছুই জানলো না। শায়লা সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল। শায়লা গটগট করে চিত্রার রুমে গেল। আমি চিত্রাকে এখানে রাখবো না। ও আমাদের সাথে আমাদের বাড়ি থাকবে। তুই বস, আমি ওর সাথে কথা বলছি। টিনা, চিত্রার যা কিছু জিনিসপত্র আছে সব 8 ঘন্টার মধ্যে গুছিয়ে দাও। শায়লার এমন আদেশ শুনে চিত্রা মনে মনে ভয় পেল। খালামণি, আমায় তুমি বের করে দিচ্ছ? তোকে বের করে দেব এটা তুই ভাবলি কি করে মা? আমি তোকে আমার বাসায় নিয়ে যাব, সেখানেই তুই থাকবি। এই সময় পরিবারের সাথে থাকতে হয়। খালামণি, আমি তোমার সাথে গেলে আঙ্কেল তো খুব রেগে যাবে।
তুই চিন্তা করিস না, তোর আঙ্কেল তোকে অনেক বছর দেখেনি, তাই চিনতেও পারবে না। আর যদি কোনোভাবে জেনেও যায় তবে সেটা সামলানোর দায়িত্ব আমি নিলাম। শায়লা, সাজিদ আর চিত্রা মিলে সাজিদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। চিত্রা মনে মনে খুব ভয় পাচ্ছে। আনোয়ার আঙ্কেল যদি কোনোভাবে বুঝতে পারে তবে খালামণিকে অনেক বকাঝকা করবে। আমার জন্য সবার জীবনে সমস্যা তৈরি হচ্ছে। আমায় কিছু একটা করতেই হবে। খুব তাড়াতাড়ি এদের সবার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। সাজিদদের গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে থামলো। শেফালি, শেফালি, জি মিন সাহেব, কেন? গাড়িতে কিছু জিনিসপত্র আছে, এগুলো ভেতরে নিয়ে যাও। ও মা চিত্রা, তুই বসে আছিস কেন? নেমে আয়। শায়লার ডাক শুনে চিত্রা অতি সন্তর্পণে নেমে এলো। চারপাশটা ভালোভাবে দেখতে লাগলো। বাড়িটা খুব সুন্দর, একদম ব্রাঞ্চ প্রাসাদের মতো। শেফালি জিনিসপত্র নিয়ে ভেতরে গেল। শায়লা চিত্রার হাত ধরে ভেতরে ঢুকলো। মিন সাহেব, এগুলো কোনখানে রাখুন? দোতলায় নিয়ে যা। শেফালি সিঁড়িতে পা দেবে তখনই শায়লা বলে, শেফালি, দোতলায় যাস না। এই অবস্থায় ওর সিঁড়ি দিয়ে ওঠানামা করা একদম উচিত হবে না। তুই বরং নিচতলার এই রুমে রেখে দে। এইসব কার শায়লা? আনোয়ার হোসেনের গলার আওয়াজ পেয়ে চিত্র ভয়ে জড়সড় হয়ে গেল। শায়লার পেছনে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা চালাতে লাগলো। এই মেয়েটি কি শায়লা? ও আমার এক বান্ধবীর মেয়ে। ওর বাবা মা একটা কাজে দেশের বাইরে গেছে, তাই এখানে আমাদের সাথে থাকবে। আনোয়ার সাহেব চিত্রাকে ডাকলেন। চিত্রা যেতে চাইছে না। শায়লা ওর হাত ধরে আশ্বস্ত করলো। বাহ, বাড়ি মিষ্টি মেয়ে তো। একদম নিশ্চিন্তে থেকে তুমি কোনো সংশয় করবে না, এটা তোমারও বাড়ি। কথাগুলো শুনে শায়লা নিজের মেয়ের জেরিনের দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সাহস তো কম নয়। আমার অতিথিকে তুমি যাকে তাকে বলছো? খবরদার জেরিন, আজ যা বলেছো বলেছো। পরবর্তীতে আর যেন এর পুনরাবৃত্তি না হয়। এক্ষুনি এসে চিত্রার কাছে ক্ষমা চাও। তাই নাকি জেরিন? তুই শিওর মা যাকে নিয়ে এসেছে সে রাস্তার মেয়ে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে অপমানজনক কথা বলতে মুখে একটু আটকায় না তোর? বিবেক বুদ্ধি কি সব জলাঞ্জলি দিয়ে ফেলেছিস? অবশ্য তোর দোষ নেই, ছোটবেলা থেকে সব না চাইতে পেয়ে গেছিস তো, তাই মানুষকে মানুষ বলে ভাবতে ইগোতে লাগে। সাজিদের কথায় খুব অপমানিত বোধ করলো জেরিন। ধূপধাপ শব্দ করে রুমে চলে গেল। চিত্রা জেরিনের কথায় খুব কষ্ট পেয়েছে। মন খারাপ করার মতো কিছু হয়নি, রুমে গিয়ে রেস্ট নাও। মা, চিত্রা অনেক যত্নের প্রয়োজন, টাইমলি খাওয়া দাওয়া করতে হবে। তুই ভাবিস না, ওর কোনো অযত্ন হবে না। শায়লা চিত্রাকে রুমে নিয়ে গেল। ড্রাইভার এসে সাজিদকে বলল, স্যার, গাড়িতে একটা হারমোনিয়াম রাখা আছে, কি করব? আমার রুমে নিয়ে এসো। সাজিদ হারমোনিয়ামটা নিয়ে নিজের রুমে রেখে দেয়। সময় হোক তোমার শখের জিনিস তোমার কাছেই ফিরিয়ে দেব। আমার হাতে তো বেশি সময়। স্যার, ম্যাডাম আপনাকে খাইতে ডাকতেছে। সাজিদ খাওয়ার টেবিলে এসে দেখে সবাই আছে, শুধু চিত্রা ছাড়া। মা, চিত্রা খাবে না? ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। সাজিদ চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাথাটা ভারী লাগছিল সাগরের। চিত্রা, কড়া করে এক কাপ চা দাও তো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু চিত্রার কোনো সাড়া পেল না। সাগরের খটকা লাগলো। কোথায় গেল? শোয়া থেকে উঠে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু চিত্রা কোথাও নেই। সাগর মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি হয়েছে মনে করার চেষ্টা করলো। ধীরে ধীরে সব মনে পড়ছে। এ কয়েকদিন সে চিত্রাকে দেখতে পায়নি। একটা মানুষ বাড়িতে নেই আর সে বুঝতে পারল না। এ কয়েকদিন খুব বেশি খাওয়া হয়েছেন, কোনো দিকে হুঁশ ছিল না। মনে মনে একটা অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল। তবে এই আশঙ্কাটা ভালোবাসার মানুষ দূরে চলে যাওয়ার জন্য নয়, তার টাকা আসার রাস্তা বন্ধ হওয়ার জন্য। পরক্ষণে একটি শয়তানে হাসি দিয়ে বলল, গেছে, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এবার আমার যা খুশি তাই করতে পারবো। এতদিন কানের কাছে শুধু কাজ করো বলে ঘ্যান ঘ্যান করতো। বাপের টাকা পয়সা দেখে বিয়ে করলাম, কিন্তু বইরা তো কিছুই দিল না। এবার অনেকটা পাখি ধরা ফালা। আমার আগের মতো ভুল করলে চলবে না, বুঝে শুনে পা ফেলতে হবে। সাগর দরজায়। সাগর একটা ব্যাগে কিছু জামা কাপড় গুছিয়ে নিল।
ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যহীন পথে। চিত্রা কোথায় আছে, কি অবস্থায় আছে খোঁজ করার প্রয়োজন বোধ করেনি। চিত্রার রুমের সাথে একটা বারান্দা, বারান্দার সামনে একটা ফুলের বাগান। বারান্দা গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে বড্ড মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। অজানা কারণে চিত্রার মনটা খুব খারাপ। আজকাল যেন সবকিছুই প্রাণহীন লাগে। শুধু বাচ্চাটার কথা ভেবে নিজেকে ভালো রাখার চেষ্টা করে যায়। হঠাৎ করে তার হারমোনিয়ামটার কথা মনে পড়ে যায়। কতদিন হারমোনিয়ামে সুর তোলা হয়নি। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চিত্রা ম্যাডাম। টিনাপু, তুমি? আসলে আপনার কথা খুব মনে পড়ছিল, তাই দেখতে চলে এলাম। খুব ভালো করেছো। ম্যাডাম, আপনার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আজ বিকেলে আমার সাথে একটু ঘুরতে যাবেন? বেশিক্ষণ থাকতে হবে না। কিন্তু খালামণি? বড় ম্যাডামের পারমিশন নিয়েছি। ঠিক আছে, তবে তো আর কোনো বাধাই রইল না। আচ্ছা, আমি এসে আপনাকে নিয়ে যাব। টিনা উঠে চলে যাচ্ছিল, এমন সময় চিত্রা বলল, আমি যাব না। টিনা কিছুটা হতাশ হলো। মাত্রই রাজি হলো, এখন আবার না করছে। টিনা গিয়ে চিত্রার হাত ধরলো। কেন যাবেন না ম্যাডাম? তুমি আমায় ম্যাডাম বলছো, আপনি আপনি করে কথা বলছো, তাই যাব না। তুমি আমায় তুমি করে বললে তবেই যাব। ছোটদেরকেও আপনি বলে নাকি? কিন্তু স্যার আর বড় ম্যাডাম শুনলে রাগ করবে। কেউ কিছু বলবে কেন? আমি তো তোমার ছোট বোনের মতো, তাই না? চিত্রার কথা শুনে টিনা খুব খুশি হলো। চিত্রা ম্যাডাম, আপনি খুব ভালো। আবার ম্যাডাম? টিনা জিহ্বা কামড় দিয়ে বলল, সরি, আর বলবো না। টিনা বাড়ির বাইরে এসে সাজিদকে কল দিয়ে বলল, স্যার, কাজ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে চিত্রা রেস্ট নিল। খানিক বাদে টিনা এসে চিত্রাকে রেডি হতে বলল। চিত্রা চটপট রেডি হয়ে টিনার সাথে পাশের পার্কে গেল। পার্কটা খুব সুন্দর, চারপাশে গাছের সমারোহ আর মাঝখানে একটা পদ্ম পুকুর। একপাশে কয়েকটা পদ্ম ফুটে আছে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চিত্রার ক্লান্ত লাগলো। টিনা বলল, চিত্রা, চলো আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিই, তারপর বাসায় চলে যাব। আমার তো খিদে লাগেনি। অল্প কিছু খেয়েও। টিনা আর চিত্রা রেস্টুরেন্টে গিয়ে হালকা খাবার খেয়ে বাসায় চলে গেল। অনেকক্ষণ বাইরে থেকে চিত্রার বেশ ক্লান্ত লাগছে। আসরের নামাজটা পড়ে বিছানায় শুয়ে পড়ল। কতগুলো দিন পরে আমি আমার মেয়েটাকে দেখলাম। চোখ মুখের কি অবস্থা হয়েছে। আমার কলিজার টুকরোর এই করুণ পরিণতি আমি বাবা হয়ে কিভাবে সহ্য করব। মারে, তো বাবা তোর জন্য কিছুই করতে পারলো না। রাগের বসে আমি তোর সাথে সব যোগাযোগ বন্ধ করে খুব বড় অন্যায় করে ফেলেছি। আর তোকে কষ্ট পেতে হবে না। সাজিদ, আমি আমার মেয়েকে আমার কাছে চাই, যে করে হোক। আঙ্কেল, আমি আপনাকে কথা দিয়েছি, আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেব। আপনি এত কষ্ট পাবেন না। সাজিদ বাবা, তুমি আমার নাতনির খেয়াল রেখো। আমরা তোমার ভরসা দিয়ে ওকে রেখে যাচ্ছি। মেয়েটা বড্ড জেদি, ওকে একটু সামলে রাখবে বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার নাতনির কোনো অসম্মান অযত্ন হবে না। আমরা এখন আসি বাবা। ওনারা চলে যাওয়ার পর সাজিদ টিনাকে কল দিল। হ্যালো মিস টিনা, আপনি কাল একবার আমার অফিসে এসে দেখা করে যাবেন। আপনার সাথে খুব জরুরি কথা আছে। পরের দিন টিনা সাজিদের অফিসে গেল। স্যার, আসবো? জি আসুন, বসুন। রফিক 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 মানে? জি স্যার, বলুন। শামীম সাহেবকে গিয়ে বলো আমি ডাকছি। আপনাদের দুজনকে একটা বিশেষ দরকারে ডাকা হয়েছে। আপনারা আমার খুব কাছের মানুষ। যে কোনো সমস্যার কথা আমি আপনাদের সবার আগে জানাই। আশা করি প্রত্যেকবারের মতো এবারেও সাহায্য করবেন। টিনা বলল, স্যার, আপনি নির্দ্বিধায় সব খুলে বলুন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করব। সাজিদ টিনা আর শামীমকে সমস্যার কথা বলতে লাগলো। মম, আমার গাড়ির চাবিটা কোথায়? আমার ভার্সিটিতে যেতে হবে। ড্রাইভার বলল গাড়ি খারাপ হয়ে গেছে, সার্ভিসিং করতে নিয়ে গেছে। আমি যাব কিভাবে? আমি আর চিত্রা ডাক্তারের চেম্বারে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। সরি মম, আমি এমন থার্ড ক্লাস মেয়ের সঙ্গে একই গাড়িতে যেতে পারবো না। আফটার অল, আমি আনোয়ার চৌধুরীর মেয়ে, যাত্রার সাথে গাড়ি শেয়ার করতে পারবো না। সেক্ষেত্রে তুমি নিজেই নিজের ব্যবস্থা করে নিও। আয় চিত্রা, আমাদের বের হতে হবে। চিত্রা আর শায়লা বেরিয়ে গেল।
তুমি ওই মেয়েটার জন্য আমায় ইগনোর করছো তো? আমিও দেখে নেব তোমাদের এই ভালোবাসা কতদিন টেকে। হাই সুইটি, হোয়াটসঅ্যাপ? রুষার কথার কোনো উত্তর দিল না জেরিন। কি রে, তোরা এখানে বসে আছিস কেন? ক্লাসে যাবি না? আর ক্লাস দেখ, জেরিন কেমন মুখ ভার করে আছে। রকি জেরিনের মাথায় টোকা মেরে বলল, কি রে, কি হয়েছে? কিছুই হয়নি। কিছু হয়নি মানে? বললাম তো কিচ্ছু হয়নি। কিছু না হলে মুখটা এমন বাংলা পাসের মতন করে রেখেছিস কেন? বললাম তো কিচ্ছু হয়নি। রুষা, জেরিনের মনে হয় কোনো কারণে মুড অফ। চল আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। আমি কোথাও যাব না। প্লিজ জেরিন, এমন করিস না তো। তোকে এমন মন খারাপ দেখলে আমার খারাপ লাগে। চল না প্লিজ। রুষা, তুই জেরিনকে নিয়ে ভার্সিটির গেটে দাঁড়া, আমি আসছি। রুষা আর জেরিন কথা বলতে বলতে ভার্সিটির গেটের কাছে এগিয়ে যাচ্ছে। হঠাৎ জেরিন কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওহ মা গো, কোমরটা গেল রে। রুষা জেরিনের হাত ধরে টেনে তোলে। জেরিন সামনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে খুব হ্যান্ডসাম, চোখ দুটো যেন মায়ায় ভরা। একবার তাকারে ঘোর লেগে যায়। সিল্কির ছোট চুলগুলো ঠিক করতে করতে বলে, হে ইউ, রাস্তায় হাঁটার সময় চোখ দুটো ব্যাগে ঢুকিয়ে রাখো নাকি? জেরিন ছেলেটার এমন কর্কশ কথা শুনে নিজেকে আটকাতে পারল না। ছেলেটা দেখতে এত ড্যাশিং আর কথাগুলো পুরো করলার জুস। আপনি হাঁটার সময় চোখগুলো গাড়িতে রেখে আসছেন নাকি? মেয়ে দেখলেই গায়ে পড়ার স্বভাব। যে দেখলেন দুইটা মেয়ে হেঁটে আসছে অমনি খাম্বার মতো দাঁড়িয়ে পড়লে? কোনো কমন সেন্স নেই। কোথা থেকে আসে এরা? চাইলেই আমিও অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু মেয়ে বলে ছেড়ে দিলাম। মেয়েরা মায়ের জাত, মেয়েদের স্থানটা অনেক সম্মানের। তুমি যদি মেয়ে না হয় ছেলে হতে তবে বুঝিয়ে দিতাম এই মিয়ান চৌধুরী কে আর কি কি করতে পারে। এই রুষা, তুই কি যাবি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার ডায়লগ শুনবি? চল বলছি এখান থেকে। এসব আজারে কথায় কান দেওয়ার সময় নেই। জেরিন রুষার হাত ধরে টেনে নিয়ে গেল। জেরিন, ছেলেটাকে এভাবে বলা উচিত হয়নি। তুই হুটহাট এমন মাথা গরম করে ফেলিস কেন বলতো? ওহ, এখন সব দোষ আমার? ছেলেটা যে আমায় ইনসাল্ট করলো তার বেলায় কিচ্ছু না। জেরিন, যাই বলিস আর তাই বলিস, ছেলেটা দেখতে কিন্তু জোস মামা। উফ, এমন হ্যান্ডসাম ছেলে লাইফে থাকলে আর কিচ্ছু লাগে না, বুঝলি? আমি তো তার ভয়েসেই ফিদা। সো কিউট ইয়ার। রুষা, চুপ করবি? বেশি বক বক করলে লাথি মেরে ফেলে দেবো বলে দিচ্ছি। রুষা, জেরিন আর রকি মিলে ঘুরতে গেল। ঘোরাঘুরি শেষ করে রাত 10টায় বাসায় ঢুকলো। দাঁড়াও মম, আমি খুব টায়ার্ড। ফ্রেশ হয়ে ঘুমাতে হবে, কাল আমার ক্লাস আছে। ক্লাস আছে বলে রোজ তো ভার্সিটিতে যাও, কিন্তু কোনো ভার্সিটির ক্লাস রাত 10টা পর্যন্ত হয় তা আমার জানা ছিল না। মম, কাল থেকে যেন সন্ধ্যার আগে বাসায় ফেরা হয়, নাইলে এর ফল ভালো হবে না। জেরিন শায়লার কথায় রেগে গেল। রুমে গিয়ে ব্যাগটা ছুঁড়ে মারল বিছানায়। ওহ আল্লাহ, ওহ কোথাও শান্তি নেই, না ভার্সিটিতে না বাড়িতে, যেন জেলখানায় বন্দি হয়ে আছি। জেরিন ফ্রেশ হয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুমের লেশমাত্র নেই। বারবার শুধু ছেলেটার কথা মনে পড়ছে। ওই অসভ্য অভদ্র ছেলের কথা কেন বারবার মনে পড়ছে? জেরিন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অমন একটা ছেলের কথা ভেবে রাত জেগে আছিস? ঘুমা। পরের দিন সকালে নাস্তা না করেই ভার্সিটিতে চলে গেল। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে 20 মিনিট দেরি। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ভয়েসটা শুনে জেরিনের চোখ কপালে উঠে গেল। এটা তো কালকের ছেলেটা, এখানে কি করছে? হাই আল্লাহ, ক্লাস নিচ্ছে দেখছি। তবে কি আপনাকে কি ইনভাইট করে নিয়ে আসতে হবে, নাকি কেউ গলায় ফুলের মালা দেবে তার জন্য অপেক্ষা করছেন? মিহানের কথায় রুষা ছাড়া ক্লাসের বাকি সবাই হো হো করে হেসে উঠল। মিহান চোখ পাকিয়ে বলল, হ্যাঁ, ডোন্ট লাভ, কিপ সাইলেন্ট। জেরিন গুটি গুটি পায়ে রুষার সাথে গিয়ে বসলো। রুষা, এই ছেলে এখানে কি করে? উনি আমাদের নতুন টিচার সুইটি। ক্লাসরুমে কেউ কথা বলবেন না, আপনারা যথেষ্ট ম্যাচিওরড। আর সবচেয়ে বড় কথা, বেশি ইম্পর্টেন্ট কথা হলো, আগামীকাল থেকে কেউ দেরি দিয়ে এলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আশা করি বিষয়টা মাথায় রাখবেন। এবার আমরা পড়া শুরু করি। মিহান ক্লাস থেকে চলে যাওয়ার পর রুষা বলল,
তোকে বারবার বলেছি এতটা বাড়াবাড়ি না করতে। এবার কি হবে জেরিন? স্যার যদি পরীক্ষার খাতায় বড় বড় দুটো জিরো দেয়, মান সম্মান তো ইউনিভার্সিটিতে গড়াগড়ি খাবে। এই তুই কি টুকলি করে পাশ করেছিস নাকি? জিরো পাবো কেন? আজব কথাবার্তা সব। মিহানকে দেখার পর জেরিন পড়াশোনায় আরো আগ্রহী হয়ে উঠেছে। ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া কমিয়ে দিয়েছে। জেরিন যে মিহানের সাথে একটু একটু করে আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে তা স্বয়ং মিহানও জানে না। দিনরাত মিহানের ভাবনায় ডুবে থাকে। যে জেরিনের চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পেত না, এখন সে জেরিনকে কেউ বাজে কথা বললেও কানে তোলে না। রুষা আর রকি তো অবাক, এই জেরিন তাদের কাছে বড্ড অচেনা। এই তোর কি হয়েছে বলতো? কি হবে? সবই তো ঠিকঠাক আছে। কিছু তো একটা হয়েছে। তুই কারো প্রেমে টেমে পড়িসনি তো? পাগল নাকি তোরা? আমি আর প্রেম বিপরীত মেরু। আমি করব প্রেম, তবে তো হয়ে গেল। কথাগুলো বলতে বলতে থেমে গেল জেরিন। তার থেকে বেশ খানিকটা দূরে ফিশের সাথে কথা বলছে মিহান। জেরিনের হার্ট খুব দ্রুত বিট করছে। মনে মনে বলল, আমার ভয়ঙ্কর অসুখ হয়েছে রে রুষা, যার ওষুধ শুধু সামনে দাঁড়িয়ে থাকা ওই সুদর্শন পুরুষটির কাছে আছে, যে সামনে আসলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, যার চোখের চাহনি আমি বারবার হারিয়ে যাই অতই সাগরে। তাকে এক নজর দেখার আশায় সব কিছু উপেক্ষা করে ছুটে আসি। এটাই কি তবে প্রেমানুভূতি? এটাই কি তবে ভালোবাসার বাহিত অসুখ? আমি যে প্রেম রোগে আক্রান্ত রুষা। এই জেরিন, ওই দিকে তাকিয়ে কি এত ভাবছিস বলতো? এতক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া দিচ্ছিস না কেন? জেরিন মুস্কে এসে বলল, কিচ্ছু হয়নি, তোরা বস, আমি আসছি। রুষা, জেরিনের হাবভাব কিন্তু অন্যরকম লাগছে। সারাক্ষণ কি ভাবে কে জানে। রকি, আমার মনে হয় জেরিন প্রেমে পড়েছে। একটা মেয়ের মধ্যে এইসব পরিবর্তন তখনই আসে যখন সে কাউকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষটিকে মুখ ফুটে কিছু বলতেই পারে না। রকি হাসতে হাসতে বলল, রুষা, তুই বরং একটা কোচিং সেন্টার খুলে বস। সাইনবোর্ডে বড় বড় করে লেখা থাকবে, এখানে ভালোবাসা সম্পর্কিত পড়াশোনা করানো হয়। এলেন আমার মনোবিজ্ঞানী আনারকলি। 32 পাটি বের না করে ভেতরে ঢুকিয়ে রাখ, ওগুলো বের হলে তোকে পুরো বান্দরের চাচার মতো লাগে। বেশ কিছুদিন কেটে গেল। জেরিন পড়ছে অব্যক্ত ভালোবাসার দহনে, চিত্রার ভুগছে বিচ্ছেদের অনলে। মিস টিনা, যে করে হোক আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে হবে, নইলে আমাদের সব ভেস্তে যাবে। স্যার, বড় ম্যাডাম আমাদের হেল্প করতে পারে, বাকিটা আমি আর আপনি আর শামীম স্যার মিলে ম্যানেজ করে নেব। ঠিক বলেছ। আমি মায়ের সাথে কথা বলে আসছি। তোমরা রেডি তো? জি স্যার। চিত্রা, কি করছিস মা? বসে আছি খালামণি। শোন না, তোর আমি আমার বড় আপার বাসায় যাচ্ছি। আপা অনেকবার বলেছে তোকে নিয়ে যাওয়ার জন্য। তোর যদি কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধে নেই খালামণি। কখন যাবে? এই তো এখন। তুই এই শাড়িটা পরে নে। আচ্ছা খালামণি। চিত্রা শাড়িটা পরে রেডি হয়ে নেয়। শায়লা এসে চিত্রাকে নিয়ে যায়। আড়ালে থাকা সাজিদকে ইশারা দেয়। শায়লা আর চিত্রা বেরিয়ে যাওয়ার পর টিনা, সাজিদ, শামীম আরো কয়েকজন মিলে চিত্রার রুমটা সাজিয়ে ফেলে। শায়লা তার বড় বোনের বাড়িতে যায়। ওখানে অনেকক্ষণ আড্ডা দেয়। সবার সাথে হাসি মজা করতে করতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। সাজিদের একটু একটু টেনশন হচ্ছে, চিত্রার সবকিছু পছন্দ হবে তো। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পায়। সাজিদ জানালা দিয়ে দেখে শায়লা গাড়ি থেকে নামছে। মিস টিনা, ওরা আসছে, আপনারা আড়ালে থাকুন। চিত্রা রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। সে তো যাওয়ার সময় দরজা বন্ধ করেনি। ফ্রুকুসকে দরজাটা হালকা করে ধাক্কা দিল। রুমে ঢুকে লাইট আর ফ্যান অন করে অবাক হয়ে রইল। তার রুমটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো। উপর থেকে গোলাপ বৃষ্টি হচ্ছে। দেয়ালে বড় বড় করে হ্যাপি বার্থডে টু ইউ লেখা। আজকের তারিখটা মনে করে তাচ্ছিল্যের হাসি দিল। আজকে যে তার জন্মদিন বেমালুম ভুলে গেছে। বিয়ে হওয়ার আগের কথা মনে পড়ছে খুব। বাবা কেক নিয়ে আসতো, সবাই মিলে কত মজা হতো। দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা অশ্রুটা মুছে নিল। পেছন থেকে সবাই জন্মদিনের উইশ করল। শায়লাকে গিয়ে জড়িয়ে ধরল। খালামণি, তুমি এখনো মনে রেখেছো? তোর জন্মদিন কি করে ভুলে যাই বলতো? কিন্তু এসব প্ল্যান আমার ছেলে আর ওদের, আমি কিছু করিনি। চিত্রা সাজিদের সামনে গিয়ে বলল,
অনেক ধন্যবাদ সাজিদ ভাইয়া। টিনা চিত্রার হাতে একটা গিফট বক্স দিয়ে উইশ করলো। মা এবার কেকটা কাট, আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। চিত্রা কেকটা কাটলো, শায়লা ওকে খাইয়ে দিল। খুব মজা হয়েছে কেকটা। সবাই রাতের খাবার খেয়ে বাসায় চলে গেল। চিত্রার খুব টায়ার্ড লাগছে। শাড়িটা চেঞ্জ করে এসে বিছানায় বসলো। রুমের কোনায় একটা ব্যাগ দেখতে পেল। এটা তো তার ব্যাগ নয়, তবে কে রাখলো? ব্যাগটা খুলবে কিনা দোটানায় পড়ে গেল। হঠাৎ ব্যাগের পাশে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা, এটা তোমার জন্মদিনের উপহার, খুলে দেখো। চিত্রা ব্যাগটা খুলে দেখে একটা হারমোনিয়াম। চিত্রা হারমোনিয়াম বের করলো। হারমোনিয়ামটা হাত বুলিয়ে কান্না করে দিল। কতদিন পর হারমোনিয়ামটা ছুঁয়ে দেখলো। এটা সাজিদ ভাইয়ারই কাজ, কিন্তু এখানে কিভাবে আসলো? সাজিদ ভাইয়া এর উত্তর দিতে পারবে। চিত্রা সাজিদের রুমে যাচ্ছিল, কিন্তু সাজিদের রুমটা কোথায় তার জানা নেই। সিঁড়ি বেয়ে উপরে উঠল, কোন দিকে যাবে বুঝতে পারছে না। এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, সাজিদ ভাইয়ার রুমটা খুঁজতে হবে। ধীর পায়ে এগিয়ে গেল একটা রুমের দিকে। দরজাটা ভিড়িয়ে রাখা। চিত্রা রুমের দরজায় একটু করে ফাঁক করে দেখে। জেরিন জানালার পাশে দাঁড়িয়ে আনমনা হয়ে কি যেন ভাবছে। চিত্রা কোনো শব্দ না করেই চলে আসছিল। এমন সময়, আপনার মধ্যে কি এমন আছে যা আমায় বারবার অবাধ্য করে? আপনি সামনে এলে আমার এত এলোমেলো লাগে কেন? মনের ভেতরটা কেন এত অশান্ত সমুদ্রের মতো হয়ে ওঠে? এই অনুভূতির নাম কি? কেন আমি এতটা অবশ হয়ে পড়ছি? চিত্রা জুয়ের সব কথা শুনে বুঝল জেরিন কাউকে ভালোবাসে। অবশ্য বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছে জেরিনের কথাবার্তায় বেশ পরিবর্তন। আগের চেয়ে ভদ্রভাবে কথা বলে। প্রেমে পড়লে বোধহয় এমনই হয়। চিত্রা সাহস সঞ্চয় করে জেরিনের পাশে গিয়ে দাঁড়ালো। একতরফা ভালোবাসা বড্ড কষ্টের। কাউকে কিছু বলা যায় না, বোঝানো যায় না। দূর থেকে একটা মানুষকে নিয়ে নিজের মতো করে স্বপ্ন বোনা যায়। এইভাবে ভালোবেসে কষ্ট না পেয়ে যাকে ভালোবাসো তার সামনে গিয়ে দাঁড়াও। মুখোমুখি হয়ে সে কি চায় জানার চেষ্টা করো। হয়তো তুমি যেমন কষ্ট পাচ্ছ, ঠিক তেমনি সেই মানুষটিও কষ্ট পাচ্ছে। কিন্তু সে যদি আমায় প্রত্যাখ্যান করে তখন আমি কি করব চিত্রা? আগে থেকেই খারাপটা ভাবছো কেন? ভালো কিছুও তো হতে পারে। জেরিন, একটা কথা মনে রাখবে, জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। সে যদি তোমায় না চায়, তোমার উচিত তার দিক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কিন্তু শুরুতেই তুমি খারাপ কিছু ভেবো না, যা হবার সব ভালো হবে। কথাগুলো বলে চিত্রা রুম থেকে বেরিয়ে আসলো। পেছন থেকে জেরিন বলল, অনেক ধন্যবাদ চিত্রা, এভাবে সাহস দেওয়ার জন্য। চিত্রা মুচকে হাসি দিয়ে চলে। অনেক রাত হয়ে গেছে, এখন আর সাজিদ ভাইয়াকে বিরক্ত করা ঠিক হবে না। কাল সকালে না হয়। চিত্রা রুমের দিকে পা বাড়ালো। চিত্রার কথা শুনে জেরিন মনে মনে ঠিক করলো সে মিহানকে তার মনের কথা জানাবে। পরের দিন সকালে চিত্রার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আগের ফোন সাগরের বাসায় রেখে এসেছিল, তাই শায়লা চিত্রাকে নতুন একটা ফোন কিনে দিল। আননোন নাম্বার দেখে প্রথমে রিসিভ করেনি। দ্বিতীয়বার রিং হতেই চিত্রা রিসিভ করলো। কথা বলা শেষ করে শায়লার কাছে ছুটে গেল। খালামণি, একটা গুড নিউজ আছে। শায়লা চিত্রার দিকে তাকিয়ে দেখে চিত্রাকে ভীষণ খুশি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, কি খুশির খবর মা? আমি রেকর্ডিং এর সুযোগ পেয়েছি। কিসের রেকর্ডিং? গানের রেকর্ডিং খালামণি। ওনারা আমার গান শুনেছেন, একটু আগে কল দিয়ে বলল ওনাদের নাকি আমার ভয়েস খুব ভালো লেগেছে। আগামীকাল ওনাদের অফিসে গিয়ে দেখা করতে বলেছে। বাহ, এটা তো দারুণ খবর। তুই বস, আমি সাজিদ আর তোর আঙ্কেলকে জানিয়ে আসি। জেরিন অনেক তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এসেছে। আজ মিহানকে সব কথা বলবে। এভাবে একা একা কষ্ট পাবে না। এসে দেখে আজ সিনিয়রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সবাই বেশ সাজগোজ করে এসেছে। রুষা আর রকি এখনো আসেনি। জেরিন গিয়ে মিহানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো মিহান এখনো আসেনি। জেরিন এক কোণায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কি রে, ক্লাসে না গিয়ে এখানে কি করছিস? ক্লাস তো হবে না মনে হয়। দেখছিস না সাজানো হয়েছে, প্রোগ্রাম আছে। ও, তাহলে তো ভালোই।
অনেক দিন পর 3 জন মিলে ঘুরবো। রকিকে বলি তাড়াতাড়ি আসতে। না রে, আমি যাব না, আমার আরেকটা কাজ আছে, তোরা যা। জেরিন রুষাকে না করে দিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল। মিহানকে গাড়ি থেকে নামতে দেখে ওর বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। এক পা করে এগিয়ে যেতে লাগলো মিহানের দিকে। কেমন এক মিশ্র অনুভূতি হচ্ছে তার মধ্যে। হঠাৎ দেখলো মিহান একটা মেয়ের হাত ধরে গাড়ি থেকে নামতে সাহায্য করছে। গাড়ি থেকে নেমে কিছুটা আসার পর মেয়েটা একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। মিহান ওকে ধরে ফেলে। আশেপাশে সবাই তাকিয়ে দেখছে। সবাই নিজেদের মধ্যে বলল, এই মেয়ের সাথে মিহানের বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পর ওদের বিয়ে। অথচ জেরিন এসবের কিছুই জানে না। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করা যায় না। ভালোবাসার মানুষটি একান্তই ব্যক্তিগত। জেরিন আর দেরি না করে ওখান থেকে চলে আসলো। জেরিনের এভাবে চলে আসাটা কারোর চোখে না পড়লেও একজনের চোখ ঠিকই তা লক্ষ্য করেছে। জেরিন বাসায় এসে দরজা বন্ধ করে দিল। তার পৃথিবী বিষাদের ছায়ায় ছেয়ে গেছে। জেরিন নিজেকে সামলাতে পারছে না। রাত পার হলো। দুজনের জীবনে এক নতুন ভোর। কারোর জন্য নতুন করে বাঁচার একমাত্র আশা, আর কারোর জন্য এক বুক হতাশা আর একাকিত্বের অভিশাপ। শায়লা নাস্তা খেয়ে চিত্রাকে নিয়ে গানের স্টুডিওতে গেল। জেরিন রাতে ঘুমায়নি, সারা রাত জেগেছিল। ভোর রাতে একটু ঘুম এসেছে, কিন্তু খানিকক্ষণ পর ঘুম ভেঙে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চমকে ওঠে। অনেক সময় ধরে মাথাটা ভারী ভারী লাগছে, চোখগুলো বেশ ফুলে গেছে। রুষাকে জানিয়ে দিল সে আর যাবে না। বেশ কয়েকদিন ধরে জেরিনকে দেখতে না পেয়ে মিহান অবাক হয়। সেদিনের পর জেরিন চুপচাপ হয়ে গেছে। ভার্সিটি আর বাসা ছাড়া অন্য কোথাও যায়নি। মিহান ক্লাস করাতে এসে রুষাকে বলল, রুষা, ক্লাস শেষে আমার সাথে দেখা করবে। জি স্যার। ক্লাস শেষ হওয়ার পর রুষা মিহানের রুমে গেল। আসবো স্যার। মিহান বসেছিল, দরজার দিকে তাকিয়ে মাথা নেড়ে আসার অনুমতি দিল। বসো। রুষা সামনে থাকা চেয়ারটা টেনে বসলো। মিহান হাতের কাজ থামিয়ে রুষাকে বলল, জেরিনের কি হয়েছে? বেশ কিছুদিন ক্লাসে দেখছি না। স্যার, ওর কি হয়েছে তা ঠিক জানি না, তবে অনেক দিন ধরে অনেক অন্যরকম লাগছে ওকে। আগের জেরিন যেন ধীরে ধীরে অন্য একটা মানুষে পরিণত হয়েছে। তবে কি কারণে এমনটা হচ্ছে তা আমি জানি না। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। রুষা চেয়ার ছেড়ে উঠে চলে গেল। মিহান খানিকক্ষণ ভেবে ভুবন ভোলানো হাসি দিল, যেন সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ফোনটা হাতে নিয়ে কাউকে কল দিয়ে বলল, আমার দায়িত্ব শেষ। চিত্রের গানের রেকর্ডিং বেশ ভালো চলছে। চারদিকে তার নাম ছড়িয়ে পড়ছে। সবাই বেশ প্রশংসাই করতে লাগলো। আগের চেয়ে অনেক ভালো আছে। ইদানিং বাবার কথা বেশ মনে পড়ে, কিন্তু কোন মুখে গিয়ে দাঁড়াবে ভেবেই দু চোখ ছলছল করে ওঠে। চিত্রা, আজ আমরা বাইরে ঘুরতে যাব, রেডি হয়ে নে। কোথায় যাব খালামণি? আজ আমার বান্ধবীর জন্মদিন, ওখানে যাব। তুই রেডি হয়ে নে, আমি জেরিনকে বলে আসছি। আচ্ছা। জেরিন, জেরিন। মম বলো। তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর রাশেদা আন্টির জন্মদিন, সবাইকে ইনভাইট করেছে। মম, আমি যাব না, তোমরা কি ঘুরে আসো। চল না মা, আমায় বারবার বলেছে তোকে নিয়ে যেতে। আমার কোথাও যেতে ভালো লাগে না মম। এই অস্থিরতা বিষণ্ণতা হয়তো কেটে যাবে, জানিয়ে এত মন খারাপ সব হয়তো দূরও হয়ে যাবে। একবার চল, ওখানে গিয়ে যদি ভালো না লাগে তবে চলে আসিস। শায়লার কথাগুলো শুনে জেরিন অবাক হলো। মম, কি বলে গেল এসব? অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে জন্মদিনের অনুষ্ঠানে গেল। সবাই কত মজা করছে, অথচ তার মনে এক বিন্দুও আনন্দ কাজ করছে না। জেরিন সবার মাঝখান থেকে উঠে গিয়ে গার্ডেনের দিকে যাচ্ছিল। একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, একজনের প্রেমে এমন ভাবে পড়েছি, উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পাচ্ছি না, এখন আবার। মেয়েলি কণ্ঠে একজন বলে ওঠে, সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, প্লিজ কিছু মনে করবেন না, আপনার কোথাও লাগেনি তো? জেরিন উঠে জামা ঠিক করতে করতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকায়। মেয়েটাকে দেখে হকচকিয়ে উঠল জেরিন। এটা তো মিহান স্যারের হবু বউ, এখানে কি করছে? জেরিনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি বলল, আপনি ঠিক আছেন? জেরিন হালকা মাথা নেড়ে বলল, ঠিক আছে। জেরিনের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে।
হিসেবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মাথাটা ঘুরে উঠল। জেরিন নিজেকে ধাতস্থ করে মারিয়াকে বলল। বাবুটা কি আপনার? মারিয়া হেসে বলল, আমার। আপনার হাজবেন্ড? এই যে মাত্র চোখে মুখে বিরক্তি নিয়ে বাবুকে দিয়ে গেল, উনিই আমার পতি। বাবু কান্না করলে সে আর 1 মিনিটও সহ্য করতে পারে না। আমি পাতালে থাকলেও ওখানে গিয়ে বাবুকে দিয়ে আসবে। ওই যে ডাকাডাকি শুরু হয়ে গেছে, আসছি আমি। জেরিন অবাক হয়ে মারিয়ার চলে যাওয়া দেখল। মনে মনে বলল, এসব কি হচ্ছে আমার সাথে? তবে কি আমি মিহান স্যারকে ভুল বুঝলাম? কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে স্টেজে গান নাচ হচ্ছে, একটু পরে কেক কাটা হবে, চল তাড়াতাড়ি। শায়লার কথায় জেরিনের হুঁশ ফিরল। শায়লা জেরিনকে নিয়ে গেল। জেরিনের খুব বোরিং লাগছে। মম, আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। শায়লা কিছু বলতে যাবে, তার আগে জেরিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় শুনতে পেল, মিস জেরিন, আপনি যেখানে থাকুন প্লিজ স্টেজে চলে আসুন। গলাটা জেরিনের খুব চেনা লাগলেও সে পাত্তা দিল না। ভাবলো অন্য কাউকে ডাকা হচ্ছে। 2 পা ফেলতেই আবারও একই কথা শুনতে পেল। জেরিনের এবার সন্দেহ হলো। মনের সন্দেহ দূর করার জন্য সে স্টেজের দিকে গেল। স্টেজে যেতেই সব লাইটস বন্ধ হয়ে গেল। কেউ এসে জেরিনের চোখ বেঁধে দিল। জেরিন খুব ভয় পেয়ে গেল। সে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেল না। জেরিন মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। কেউ কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পেও না প্রেয়সী, আমি তোমার সাথেই আছি। সারা জীবনের জন্য বন্দি করতে এসেছি। নিয়ে যাব তোমায় আমার মনের রাজ্যে। কথাগুলো শুনে জেরিনের আরো বেশি ভয় লাগলো। সিঁড়ি দ্বারা বেয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কেউ জেরিনের হাত ধরে সিঁড়ি বেয়ে স্টেজে নিয়ে গেল। জেরিনকে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দিল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ লাইট জ্বলে উঠল। জেরিনের ভয় কেটে গেল। তাড়াহুড়ো করে স্টেজ থেকে নামবে এমন সময় পিছন থেকে হাতে টান পড়ল। খাড় ঘুরিয়ে দেখে মিহান হাতে ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। জেরিন বড় সড়ো একটা ধাক্কা খেল। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না। কিভাবে প্রপোজ করতে হয়, ইমপ্রেস করতে হয় তা জানা নেই। আমি তোমার ওই রাগ ভর্তি ঝগড়ুটে মাখা চেহারার প্রেমে পড়ে গেছি। তুমি আমার সারা জীবনে ঝগড়া করা পার্টনার হবে রাজকুমারী। জেরিন মিহানের কথা শুনে মুচকি হাসলো। জেরিনের চোখ দুটো শায়লা আর চিত্রাকে খুঁজে বেড়াচ্ছে। শায়লা আর চিত্রা পাশাপাশি দাঁড়িয়ে জেরিনকে ইশারা দিল। জেরিন তাদের ইশারা বুঝতে পেরে ফুলগুলো হাতে নিল। মিহান জেরিনকে শক্ত করে জড়িয়ে নিল। এ যে এক অদ্ভুত অনুভূতি, হারানো ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দ স্বর্গ সুখের মতো। মিহান জেরিনকে নিয়ে শায়লার সামনে এসে দাঁড়ালো। শায়লা বলল, মিহান বাবা, তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তুই না থাকলে আমার মেয়েটার এত পরিবর্তন হতো না। না আন্টি, এমন করে বলো না। আমি তো কিছুই করিনি। জেরিনে তো মিষ্টি একটা মেয়ে, তাকে ভালো না বেশি থাকা যায় না। শায়লা আর মিহানের কথা শুনে জেরিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। 1 মিনিট, তোমরা কি একে অপরের চেনো আগে থেকে? শায়লা অট্ট হাসি দিয়ে বলল, পাগলি মেয়ে একটা। মিহান হচ্ছে তোর রাশেদ আন্টির ছেলে। মিহান যখন ক্লাস 7-এ পড়ে তখন ওরা বিদেশ চলে যায়। 2 বছর আগে রাশেদা চলে এসেছে, কিন্তু মিহান তার পড়াশোনার জন্য আসতে পারেনি। রাশেদা তোকে দেখেই পছন্দ করে মিহানের জন্য। আমাকে জানানোর পর আমি বললাম তুই আমার কথায় রাজি হবি না, তাই মিহান তোর কলেজের টিচার হিসেবে জয়েন করে। অবশ্য তোর বাবাও সব জানতো। সব শুনে জেরিনের চক্ষু চড়ক গাছ। এত সব কাণ্ড করলে আমায় একবার জানানোর প্রয়োজন মনে করলে না? যাও তো, কথাই বলবো না তোমাদের সাথে। জেরিন চলে যেতে নিলে রাশেদা এসে বলে, তোমার যাওয়ার সব পথ বন্ধ, বুঝলে? তোমায় আর কোথাও যেতে দেব না। মিহান, এই নেই আংটি, জেরিনকে পরিয়ে দে। মিহান জেরিনকে আংটি পরিয়ে দিল। সবাই তাদের জন্য দোয়া করলো। চল, সবাই খেয়ে নেবে, অনেকক্ষণ ধরে না খেয়ে আছো। চিট্টা মা, আয়। সবাই হাসি মজা করে খাওয়া শেষ করলো। সাজিদ এসে শায়লাকে বলল, মা, আমার এই ফাইলটা তোমার কাছে রাখো, আমার জরুরি কাজ আছে। তুমি এটা বাসায় নিয়ে যেও। ফাইলটা শায়লাকে দিয়ে সাজিদ বেরিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিল। রাসু, এবার আমরা রওনা দিই, বুঝলি? অনেক রাত হয়ে গেছে। আজ রাতটা থেকে যাও না। না রে, তোর ভাইজান একা আছে, কখন কি লাগে না লাগে আমায় ছাড়া তো তার চলেই না। শায়লার কথায় রাশেদা হেসে বলল, বিয়ের এত বছর পরও ভাইজান তোমায় চোখে হারায়। যা বলেছিস। আচ্ছা, এবার আমরা আসি।
শায়লা, চিত্রা আর জেরিনকে নিয়ে বাসায় এলো। শায়লা আর জেরিন ভেতরে চলে গেল। চিত্রা নেমে বাসায় ঢুকবে, তখনই ড্রাইভার বলল, ম্যাডাম এই ফাইলটা বড় ম্যাডামের গাড়িতে রেখে গেছে। চিত্রা বুঝতে পারলো এটা সাজিদের সেই ফাইলটা। ড্রাইভারের হাত থেকে ফাইলটা নিয়ে সাজিদের স্টাডি রুমের দিকে গেল। সাজিদ কাউকে এ রুমে ঢুকতে দেয় না। শায়লা চিত্রাকেও বলেছে এ রুমে না আসতে, কিন্তু চিত্রার খুব কৌতূহল। কি এমন আছে এই রুমে যার জন্য সাজিদ ভাইয়া সবার প্রবেশ বন্ধ করে দিল? চিত্রা দরজাটা খুলে ভিতরে ঢুকলো। রুমের একপাশে ছোটখাটো একটা লাইব্রেরি, হরেক রকমের বই সাজানো আছে। টেবিলের উপর কতগুলো ফাইল এলোমেলো করে রাখা। রুমটা খুব সুন্দর, তবে সংরক্ষিত করে রাখার মতো কিছুই চোখে পড়ল না। তার হাতে থাকা ফাইলটা টেবিলের একপাশে রেখে চলে আসছে, হঠাৎ সামনে একটা কাগজের টুকরো চোখে পড়ল। সাজিদের কোনো দরকারি কাগজ ভেবে চিত্রা কাগজটি হাতে নিল। কাগজটা হাতে নিয়ে চিত্রার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। বিড়বিড় করে বলতে লাগলো, এটা কিছুতেই হতে পারে না। চিত্রার মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে। ঘুম ভাঙলে সবকিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ কারোর পায়ের আওয়াজ পেল। চিত্রা ঠায় দাঁড়িয়ে রইল। নড়াচড়া করে এক ফোঁটা শক্তি নেই, যেন এক নিমিষে সব শক্তি ফুরিয়ে গেল। তুমি এই রুমে কি করছো? মা তোমায় বলেনি এই রুমে আমি ছাড়া কেউ আসতে পারবে না? সাজিদের কথায় চমকে উঠল চিত্রা। ভয়ঙ্কর রেগে গেল। চিত্রা এই সাজিদকে চিনতে পারছে না। চিত্রা বুঝতে পারছে কেন এই রুমে ঢোকা বারণ সবার। সাজিদ বলল, শোনো মেয়ে, আর কখনো এই রুমে আর আশেপাশে যেন না দেখি, তাহলে কিন্তু। চিত্রার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। চিত্রার চোখের পানির দেখে সাজিদ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি, বুঝিয়ে বললেই হতো। কথায় কথায় এত পানি আসে কোথা থেকে? চোখের পাশে কি সমুদ্র আছে? সাজিদ ভাইয়া, আপনি সবাইকে মিথ্যে বলে বেড়াচ্ছেন। চিত্রার কথায় সাজিদের বুক কেঁপে ওঠে। চিত্রা কি সব জেনে ফেলেছে? না, আগে জানতে হবে সে কতটা জানে। আমায় কি মিথ্যাবাদী মনে হয়? চিত্রা সাজিদের দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, এটাই তার প্রমাণ। সাজিদ কাগজটা হাতে নিয়ে দেখে ডক্টরের প্রেসক্রিপশন। সাজিদ ঘাবড়ে গেল। এটা আমার নয়, একটা ফ্রেন্ডের। প্লিজ সাজিদ ভাইয়া, আর মিথ্যে বলবেন না। আপনার ফ্রেন্ডের হলে আপনার নাম কেন দেয়া বলতে পারবেন? আমায় কি এতই বোকা মনে হয় আপনার? সাজিদ বুঝতে পেরেছে আর লুকিয়ে লাভ নেই, সব প্রকাশ করার সময় এসে গেছে। একদিন না একদিন তো সবাই জানবেই। সে জানানোটা না হয় চিত্রাকে দিয়ে শুরু হোক। সাজিদ চিত্রাকে বলল, তোমার উপর অনেক ধকল গেছে সারাদিন, রেস্ট নিতে পারোনি। ওই সোফায় গিয়ে বসো। সাজিদ ভাইয়া, কথা ঘোরাবেন না। আপনি আমায় সবটা বলুন, আমি শুনতে চাই। জেরিন বারান্দায় বসে আজকের ঘটনাগুলো নিয়ে ভাবছে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। রাজকন্যা, তোমার জন্য নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি নিচে চলে আসো। জেরিন দেরি না করে নিচে গেল। দরজাটা খুলে দেখে মিহান গাড়িতে হালান দিয়ে দাঁড়িয়ে আছে। জেরিনকে দেখে মিহান মুচকি হাসি দিল। এত রাতে এখানে কি করছো? তোমার দেখতে ইচ্ছে করছে খুব। তাই বলে এত রাতে? ওদিকে সবাই খোঁজাখুঁজি করলে। কেউ খুঁজবে না, চলো গিয়ে একটু বসি। জেরিন গার্ডেনের বেঞ্চে বসলো। মিহান এসে তার কোলে শুয়ে পড়ল। পাগল একটা। জেরিন মিহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমায় একটা কথা জিজ্ঞেস করব মিহান। শুধু একটা করবে? আমি তো ভাবলাম তুমি কথার ফুলঝুরি রেখেছ। আমি আসলে সব কথা গালি সাজিয়ে বসবে। তুমি কি জানতে আমি তোমায় পছন্দ করতাম? জানতাম। কি করে? তোমার ডায়েরি পড়ে। কি? মায়াবতী, তোমার ডায়েরি। ওটা তো হারিয়ে গেছে অনেক দিন আগে। তুমি কিভাবে পেলে? আমি ভার্সিটিতে জয়েন করার 1 মাস পর একদিন তুমি আর তোমার ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলে। ভাগ্যক্রমে আমিও সেই রেস্টুরেন্টে আমার এক আঙ্কেলের সাথে দেখা করতে যাই। আমি দূর থেকে তোমাদের দেখতে পাই। তোমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে গিয়েছিলে। টেবিল ওপর ডায়েরিটা দেখে ওয়েটার তোমাদের পেছনে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে তোমাদের গাড়ি ধরাছোঁয়ার বাইরে। আঙ্কেল যখন ওয়াশরুমে যায়, আমি ওয়েটারের থেকে ডায়েরি নিয়ে ব্যাগে রেখে দিই। বাসায় গিয়ে ডায়েরিটা খুলে পড়তে শুরু করি। ওখান থেকে আমি বুঝতে পারি তুমি আমায় ভালোবাসো। মিহানের কথায় জেরিন লজ্জা পেল। তোমার প্রত্যেকটা রূপ খুব অতুলনীয়। রাগলে যেমন অপূর্বা লাগে, ঠিক তেমন লজ্জা পেলে অসাধারণ লাগে।
মেয়েটা দেখছি আমার পাগল করে ছাড়বে। জেরিন কিছু একটা ভাবলো, তারপর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মিহান দেখতে পেল তার প্রেয়সীর মনে মেঘেরা ভিড় করেছে একটু একটু করে, যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। মিহান জেরিনের কোল থেকে মাথা উঠিয়ে মুখোমুখি বসল, দুহাত দিয়ে জেরিনের গালটা ধরে বলল, কি হয়েছে আমার রানী অমরপলিটার? তার চাঁদপনা মুখটায় অভিমানের ছায়া কেন? জেরিন অন্য পাশ ফিরে চোখে জমে থাকা অশ্রুটা মুছে নিল। মিহানের খারাপ লাগলো, হঠাৎ মেয়েটার মন খারাপ হলো কেন। জেরিন নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলল, তুমি যদি তখনই বুঝতে পেরেছো আমি তোমায় কতটা চাই, তাহলে সেদিন অনুষ্ঠানে তুমি ওই মেয়েটার হাত ধরলে কেন? জেরিনের কথায় মিহান জোরে জোরে হাসতে শুরু করলো। এতক্ষণে জেরিনের অভিমানের কারণটা বুঝতে পারল। ও পড়ে যাচ্ছিল, তুমি অমন করে ওকে ধরলে কেন? জানো, সেদিন সবাই বলা বলি করছিল ওই মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আর তুমি সে শুনে বাসায় এসে খুব কান্না করেছো, তাই তো? জানো মিহান, মেয়েরা খুব অদ্ভুত। যত খারাপ বাজে মেয়ে হোক না কেন, সে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করতে পারে না। অন্য কারোর সাথে দেখা তো দূর, অন্য কারোর মুখে নিজের মানুষটার কথা শুনলে গুমড়ে গুমড়ে মরে। আমিও যে ঠিক তেমনই, যে মানুষটা আমার, সে শুধুই আমার হয়ে থাকবে। আমার সাথে থেকে অন্য কারোর কথা বলবে, এটা আমার একদম সহ্য হয় না। সেদিনও ঠিক তাই হয়েছে। আমি মারিয়ার সাথে তোমায় দেখে দৌড়ে চলে এসেছি। ওই মুহূর্তগুলো দেখার মতো সাহস আমার ছিল না। বোকামে, মারিয়া কে তুমি জানো? না তো, এই জন্য জিজ্ঞেস করলাম কে ও? ও হচ্ছে আমার দুই সম্পর্কে বোন। ওই যে বললাম আমি একটা আঙ্কেলের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম, ওনার মেয়ে। একটা বিষয় ভাবাচ্ছে, সেদিন ওর মধ্যে প্রেগন্যান্সির কোনো লক্ষণ দেখতে পাইনি। কাল অনুষ্ঠানে দেখি ওর তো একটা বাবু আছে, কিভাবে সম্ভব? মারিয়ার কোলে তুমি যে বাবুটাকে দেখেছো, ওটা ওর বড় বোনের মেয়ে। বাবু হওয়ার সময় মারিয়ার বড় বোন মারা যায়। বাবুটার বাবা দেশে বাইরে থাকে। মারিয়া ওর হাজবেন্ড বাবুটাকে নিজের পরিবারে বড় করছে। মারিয়া আমাদের ভার্সিটি থেকে পড়াশোনা করছে। সেদিন মারিয়াদের বিদায় সম্বোধনা ছিল। আসার সময় ওর গাড়ি খারাপ হয়ে যায়, তাই ওকে একটু লিফট দিয়েছিলাম, ব্যাস এইটুকুই। জেরিন মিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকলো। কিছুদিনের মধ্যেই জেরিন আর মিহানের বিয়ে হয়ে গেল। বিয়ের ঠিক 3 দিন পর সাজিদ সকালে এসে শায়লাকে বলল, মা, আমি কালকে লন্ডনে যাচ্ছি। এখানকার সব কাজ শেষ হয়ে গেছে, এবার ওখানে গিয়ে বাকিটা গোছাতে হবে। সাজিদ, তোর চোখ মুখের এই অবস্থা কেন বাবা? কয়েকদিন ধরে দেখছি কেমন যেন শুকিয়ে গেছিস, চোখ মুখের ক্লান্ত ইচ্ছা। কি হয়েছে তোর বাবা? তুই কি কিছু লুকাচ্ছিস? আমার মনটা খুব কু ডাকছে, মনে হচ্ছে আমি আমার একটা অংশ হারিয়ে ফেলছি ধীরে ধীরে। বাবা বল, আমায় কি হয়েছে? সাজিদ ঠোঁটে মিথ্যে হাসির রেখা টেনে বলল, কিচ্ছু হয়নি তো মা, দেখো তোমার ছেলে একদম ঠিক আছে। শোনো, দুপুরে আমার কিছু অতিথি আসবে, তুমি সব অ্যারেঞ্জ করে রেখো। সাজিদ বেরিয়ে গেল। শায়লার মন থেকে খুঁতখুতটা কিছুতেই দূর হচ্ছে না। সাজিদের কথা মতো শায়লা সব সালচিয়ে গুছিয়ে নিল। সাজিদ কল দিয়ে শায়লাকে বলল, মা, বাবাকে বলো বাসায় থাকতে, আমি ওনাদের নিয়ে আসছি। বসার ঘরে থমথমে পরিবেশ, কারোর মুখে কোনো কথা নেই। সাজিদ বলল, দেখো, তোমাদের মধ্যে যা হয়েছে সেটা অনেক বছর আগে। আমার মনে হয় সে রাগ অভিমান ধরে রাখা উচিত নয়। এবারটা শেষ করো। আমি চলে যাওয়ার আগে একটা হাসি খুশি পরিবার দেখে যেতে চাই। শায়লা বলে, তুই চলে যাওয়ার আগে মানে তুই কি একেবারে জন্য চলে যাচ্ছিস নাকি? শোন সাজিদ, তুই যাচ্ছিস ভালো কথা, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবি, নইলে কিন্তু যেতে দেব না। আনোয়ার আর মিনহাজ চুপচাপ বসে আছে। তোমরা কি এমন চুপ করে থাকবে? বাবা, আমার ছোটবেলায় সামান্য একটা দুর্ঘটনার জন্য তোমরা কথা বলা বন্ধ করে দিয়েছো। আমি এখন বড় হয়ে গেছি, কিন্তু তোমাদের মধ্যকার মনোমালিন্য এখনো দূর হয়নি। আমি মিনহাজ আঙ্কেলকে রাজি করিয়েছি। বাবা প্লিজ, তুমি আর রাগ করে থেকো না। আনোয়ার সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। মিনহাজ নিচের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। যদি আনোয়ার সাহেব অপমান করেন, ভীত সন্ত্রস্ত হয়ে বলল, সাজিদ, আমরা বরং আজ আসি। আমি চাই না আমার জন্য তোমাদের পরিবারে কোনো ঝামেলা হোক। তোমরা ভালো থেকো। আসছি শায়লা আপা। ভাইজান, এভাবে চলে যাবেন না। আপনারা যদি আমার বাড়ি থেকে খালি মুখে চলে যান, তবে আমার খুব খারাপ লাগবে। আপা, অন্য একদিন আসবো। মা চলো। মিনহাজ সাহেব কথাগুলো বলে দরজার দিকে পা বাড়ালো।
দাঁড়াও মিনহাজ। আনোয়ার সাহেবের গম্ভীর গলা শুনে পা চালানো বন্ধ করে দিল। আনোয়ার সাহেব এক পা দু পা করে মিনহাজ সাহেবের দিকে এগিয়ে গেল। নিচের দিকে তাকিয়ে থাকা লোকদের আমি পছন্দ করি না, চোখে চোখ রেখে কথা বলতে ভালোবাসি। আনোয়ার সাহেবের কথায় মিনহাজ সাহেব মাথা উঁচু করল। আমাদের মধ্যে যা হয়েছে আমি সেই সব কিছু মনে রাখিনি। সেদিন ক্ষমতার অর্থের দম্ভে আমি অন্ধ হয়েছিলাম, মানুষকে মানুষ মনে করতাম না। আমি তোমাদের খুব অসম্মান করেছি, একজনের কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাইনি। তুমি আমায় ক্ষমা করে দাও মিনহাজ। এমন করে বলবেন না ভাইজান, আপনার কোনো দোষ ছিল না। আপনার জায়গায় আমি হলেও আমি একই আচরণ করতাম। আনোয়ার সাহেব মিনহাজ সাহেবকে বুকে টেনে নিলেন। শায়লা চোখ দুটো ছলছল করছে। আজ যদি চুমকি বেঁচে থাকতো কতই না খুশি হতো। আনোয়ার মিনহাজের হাত ধরে পাশে বসালো। সাজিদের খুব ভালো লাগছে, একটু একটু করে সব ইচ্ছা পূরণ হচ্ছে। চিত্রার আজ শেষ গানের প্রোগ্রাম ছিল, কাল থেকে কিছুদিনের জন্য অবসর নেবে। প্রোগ্রাম শেষ করে বাসায় এসে দেখে তার বাবা আর দাদিমা বসে আছে। ওদের দেখে চিত্রার মনটা খুশিতে ভরে উঠল। কতদিন পর বাবা আর দাদিমাকে দেখছে। আনোয়ারের কথা ভেবে চিত্রার খুব ভয় লাগলো, ভয়ে হাত পা কাঁপছে। কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে। শায়লার কথায় হকচকিয়ে উঠল চিত্রা। চিত্রার দাদিমা ছুটে এসে চিত্রাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দাদিমার চোখের পানি মুছে বলল, দাদিমা, আমি অনেক বড় একটা ভুল করেছি, তুমি আমায় মাফ করে দিও। এমন করে বলিস না বুবু, তুই কোনো ভুল করিসনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অতীতের কোনো কিছু নিয়ে কখনো আফসোস করবি না, শুধু ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। যা বাবার কাছে যা। বাবা, ও বাবা, আমায় কি তুমি মাফ করবে না বাবা? আমি তো তোমার খুব খারাপ মেয়ে, তোমার সব সময় কষ্ট দিয়েছি, তোমার অবাধ্য হয়েছি। আমার সেই অবাধ্যতার জেদ ধরার শাস্তি পেয়ে গেছি বাবা। কথা বলো না বাবা। মা, ওকে বলো আমার সামনে থেকে চলে যেতে। এতদিন পরেও কোন মুখের সামনে এসেছে? ওর জীবনের সব থেকে খারাপ সময় কি বাবার বুকে ঠাঁই নেওয়া যেত না? আমি কি তার এতটা খারাপ বাবা? আমায় কি একটু ভরসা করা যেত না? আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ তুমি আর রাগ করে থেকো না। আমায় মারো, শাসন করো, যা খুশি শাস্তি দাও, কিন্তু কথা বলা বন্ধ করো না। চিত্রা মিনহাজ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। চিত্রার খুব কান্না পাচ্ছে। মিনহাজের চোখ দুটো ভিজে গেছে। মেয়েকে জড়িয়ে নিল পরম যত্নে। এতগুলো দিন পর বাবার স্পর্শ পেল। হু করে কেঁদে উঠল। জমানো কষ্ট আর যন্ত্রণাগুলো যেন নিংড়ে বের হয়ে আসছে। প্রতিটা সন্তানের কাছে বাবা বড় বৃক্ষের ন্যায়, সকল ঝড় দুঃখ কষ্ট থেকে সন্তানদের প্রতিনিয়ত রক্ষা করে যায়। আর কাঁদিস না মা, এই সময় কান্না করা ঠিক নয়। আনোয়ার সাহেব চিত্রার মাথায় হাত বুলিয়ে বলল, তোর কোনো চিন্তা নেই মা, তোর দুই বাবা তোর সাথে আছে, তোকে কখনো কষ্ট পেতে দেব না, সবসময় হাসি খুশি থাকতে হবে। আঙ্কেল। চিত্রা মা, তুই যেদিন এই বাড়িতে প্রথম পা রেখেছিলি সেদিন আমি তোকে চিনতে পেরেছি। তোর চেহারার সাথে তোর মায়ের চেহারার খুব মিল। তোকে দেখার পর আমার সব রাগ অভিমান গলে পানি হয়ে গেছে। যাক, অবশেষে সব ভালো হলো। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছি বছরের পর বছর। সাজিদ বাবা, তোকে অনেক ধন্যবাদ। তুই আমার বুক থেকে একটা বড় পাথর সরিয়ে দিয়েছিস। মিনহাজ বলল, সাজিদ, আমি চিত্রাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। ভাইজান, আগে খাওয়া দাওয়া করুন, তারপর এসব নিয়ে ভাবা যাবে। চলো সবাই খেয়ে নেবে। শায়লা সবাইকে খেতে দিল। সাজিদ খেতে খেতে বলল, আঙ্কেল, আপনার কাছে আমার একটা আবদার আছে, না করতে পারবেন না? আবদার বলো। আমি কাল লন্ডন চলে যাচ্ছি। আমি চাই আপনারা আজ রাতটুকু আমাদের বাসায় থাকুন। আমি সবাইকে একসাথে দেখতে চাই। আনোয়ার বলল, হ্যাঁ সাজিদ ঠিকই বলেছে, তুমি আজ থেকে দাও। ভাইজান, আপনি না করবেন না? রাতে জেরিন আসবে জামাইকে নিয়ে, মেয়ের জামাইকে দেখে দোয়া করবেন। আপা, আমার অনেক কাজ ওদিকে। থেকে যাও না বাবা। মেয়ের আবদার ফেলতে পারল না। ঠিক আছে, আজ থাকবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিল। রাতের জেরিন আসলো মিহানকে নিয়ে। আনোয়ার আর শায়লা মিহানের সাথে পরিচয় করিয়ে দিল। পরের দিন সকালবেলায় সাজিদ রেডি হয়ে চিত্রার রুমে এলো।
চিত্রা, আসবো? হ্যাঁ সাজিদ ভাইয়া, আসুন। সাজিদ বলল, চিত্রা, আমি জানি না আমি কখনো ফিরতে পারবো কিনা। আমি যদি কখনো তোমার মনে কষ্ট দিয়ে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও। সাজিদ ভাইয়া, এইভাবে বলবেন না। আপনার কাছে আমার ঋণের শেষ নেই। আপনি না থাকলে আমি আর আমার ভেতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটা তো কবেই শেষ হয়ে যেতাম। আপনার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এটা আমার দায়িত্ব। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি একইভাবে সাহায্য করতাম। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ বলবেন না, আপনি আদেশ করুন। আপনার জন্য কিছু করতে পারা ভাগ্যের ব্যাপার। আমার অবর্তমানে মা বাবার একটু খেয়াল রেখো। মিনহাজ আঙ্কেল হয়তো তোমায় নিয়ে চলে যাবে। তুমি মাঝে মধ্যে এসে ঘুরে যেও, যোগাযোগ রেখো। আপনি না বললেও আমি আসব। শায়লা খালামণির মতো মানুষ হয় না। আমার মায়ের অভাব খালামণি ভুলিয়ে দিয়েছে। মায়ের পরিপূরক হয় না, কিন্তু খালামণি আমার দ্বিতীয় মা। আর আনোয়ার আঙ্কেলের কথা আর কী বলবো, উনি তো আমায় মেয়ের মতো স্নেহ করেন। তাই এটা আমার কর্তব্য ওনাদের খেয়াল রাখা। আমরা তো একটাই পরিবার। অনেক নিশ্চিন্ত হলাম। সবাই মিলে হাসি খুশিভাবে সাজিদকে বিদায় দিল। শায়লার মনটা খারাপ। ছেলেকে কাজ ছাড়া করতে মন তার সায় দিচ্ছে না। সবাই মিলে শায়লাকে বোঝাতে লাগলো। প্রায় 2 বছর হতে চলল, সাজিদের কোনো খোঁজ নেই। লন্ডন যাওয়ার জন্য বেরিয়েছে, কিন্তু সেখানে যায়নি। সাজিদ কোথায় গেল তা সবার অজানা। আনোয়ার সাহেব তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে। শায়লার অবস্থা আরও খারাপ। রুম থেকে বের হয় না। সারাক্ষণ সাজিদের জামাকাপড় বুকে জড়িয়ে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। একদিকে ছেলে, অন্যদিকে স্ত্রী অসুস্থতায় আনোয়ার সাহেব একটু একটু করে ভেঙে ঘুরিয়ে যেতে লাগলো। চিত্রা, জেরিন আর মিহান সবসময় সাহস জুগিয়েছে। হঠাৎ একদিন আনোয়ার সাহেব সোফায় বসে পুলিশ অফিসারের সাথে কথা বলছে। অধৈর্য হয়ে চিৎকার চেঁচামেচিতে করতে লাগলো। ফোন রেখে কান্নায় ভেঙে পড়লেন। পুরুষ সহজে কাঁদে না। পরিস্থিতি তাকে পাথরের ন্যায় কঠিন আবরণে মুড়িয়ে নেয়। কলিং বেলের শব্দে চোখের পানি মুছে নিল। শেফালি, শেফালি। জি বড় সাহেব, বলুন। কে এসেছে দেখো তো, দরজাটা খুলে দাও। শেফালি গিয়ে দরজা খুলে চিৎকার শুরু করলো। বড় সাহেব, বড় সাহেব, দেখে যান তাড়াতাড়ি। আনোয়ার ছুটে আসলো। কি হলো শেফালি, এমন চিৎকার করলে? সাজিদ বাবা। আনোয়ার দৌড়ে সাজিদকে জড়িয়ে ধরল। অশ্রু যেন বাঁধ মানছে না। হারানো ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবা, কোথায় ছিলি এতদিন? একবার জন্য কি আমাদের কথা মনে পড়েনি? এত পাষাণ কি করে হতে পারলে? তোর খোঁজ না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছে বোঝাতে পারবো না। তোর মা দিন রাত তোর স্মৃতি আঁকড়ে মরার মতো বিছানায় পড়ে আছে। শান্ত হও বাবা, আমি সব বলবো। মা কোথায়? তোর আম্মু অসুস্থ। সাজিদ শায়লার রুমে গেল। মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, ও মা, তোমার এই কি অবস্থা হয়েছে? ছেলের স্পর্শ পেয়ে শায়লা উঠে বসতে চাইল, কিন্তু পারল না। শায়লার এমন অবস্থা দেখে সাজিদের চোখে পানি টলমল করতে লাগলো। ধীরে ধীরে শায়লাকে বসিয়ে আদুরে গলায় বলল, মা দেখো, তোমার ছেলে ফিরে এসেছে। শায়লা একটু একটু করে শক্তি পাচ্ছিল। সাজিদকে জড়িয়ে ধরে খুব কান্না করল। প্লিজ মা, কান্না করো না। আমি চলে এসেছি তোমার কাছে, আর কখনো তোমায় ছেড়ে যাব না। সাজিদ শায়লাকে শান্ত করল। ছেলে ফিরে আসায় শায়লা অনেকটা সুস্থতা বোধ করল। শায়লার সেবা যত্ন করার জন্য আনোয়ার সাহেব একজন নার্স রেখেছেন। নার্স বলল, ওনার এখন ওষুধ খাওয়ার সময়, তারপর বিশ্রাম নিতে হবে। আমার ছেলে চলে এসেছে, এখন আমি পুরোপুরি সুস্থ। ওসব কড়া কড়া ওষুধ আর খাবো না। না ম্যাডাম, ওষুধ খেতে হবে, নাইলে আপনি আবার অসুস্থ হয়ে যাবেন। নার্সের কথা শুনে সাজিদ শায়লাকে বুঝিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর নিচে নেমে আনোয়ার সাহেবের কাছে গিয়ে বলল, বাবা, তোমাদের অনেক কিছু বলার আছে, আমি সব জানাতে চাই। আমরা শুনবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চিত্রা আর জেরিনকে খবর দেওয়া হয়েছে, ওরা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। চিত্রা আর জেরিন বসে আছে শায়লার রুমে। আনোয়ার সাহেব পায়চারি করছে। সবার মনে একটাই প্রশ্ন, সাজিদ এতদিন কারোর সাথে যোগাযোগ করেনি কেন? বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর জেরিন বলল, ভাইয়া তো এখনো এলো না। আনোয়ার সাহেব পায়চারি বন্ধ করে দিলেন।
যাওয়ার সময় বলে গেলে একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসবে। তুমি একটু ধীর স্থির হয়ে বসো, এমন অস্থির অস্থির করছো কেন? শাইলা, আমার কেন জানি খুব টেনশন হচ্ছে। বাবা, আমি ফিরে আসার পরেও তোমার এত চিন্তা কিসের? সাজিদের কণ্ঠস্বর শুনে আনোয়ার সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তোমার হারানো বয় মনের ভেতরে এতটা প্রখরভাবে ঢুকে গেছে, অল্পতে টেনশন শুরু হয়। সাজিদ সবার দিকে এক নজর তাকালো, সবার চোখে মুখে প্রশ্নের ঝুড়ি। সাজিদ ঘাড় ঘুরিয়ে দুপা পিছিয়ে বলল, কই, ভেতরে এসো। সবাই উৎসুক দৃষ্টিতে দরজার দিকে তাকালো। বাইরে থেকে একটা মেয়ে রুমে প্রবেশ করলো। মেয়েটা দেখতে খুবই সুন্দর, পুরো মুখে মায়ের ছড়িয়ে আছে। সাজিদ আলতোভাবে মেয়েটার হাত ধরে বলল, ও হচ্ছে ডাক্তার সিদরাতুল মুনতাহা সিরাত। সাজিদ সিরাতকে নিয়ে সোফায় বসলো। অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি জানি আমার কি হয়েছে, কোথায় ছিলাম, এসব নিয়ে তোমাদের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সব বলছি। সাজিদ সিরাতের দিকে তাকালো। সিরাত চোখের ইশারায় ভরসা দিল। আজ থেকে 3 বছর আগে ভার্সিটিতে পড়ার সময় একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, পছন্দ করতাম। সেই মেয়েটাকে ভালোবাসার কথা জানানোর পর সে আমাকে প্রত্যাখ্যান করে। সে প্রত্যাখ্যান আমার জীবনটা এলোমেলো করে দেয়। সেদিন আর বাড়ি ফিরিনি। কয়েকদিন আমার বন্ধুর বাসায় ছিলাম। যেদিন বাড়ি ফিরবো সেদিন সকালে ঘুম ভাঙছিল না। আমার বন্ধু আমায় হাসপাতালে নিয়ে যায়। ওখানকার ডাক্তার কতগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়। সে পরীক্ষায় ধরা পড়ে আমার 2টো কিডনির মধ্যে একটা পুরোপুরি আর একটা অর্ধেকের বেশি ড্যামেজড হয়ে গেছে। ডাক্তার বললেন যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। ওষুধ দিলেন, আমি ওষুধ খেতে লাগলাম। নিজের ওপর বিশ্বাস ধীরে ধীরে কমতে শুরু করলো। মনে হতে লাগলো আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। কাউকে কিছু জানাতে পারিনি। আমার এই অবস্থার কথা জানালে পুরো পরিবার ভেঙে পড়বে। রিপোর্ট, মেডিসিন সব আমার স্টাডি রুমে লুকিয়ে রাখলাম। সবাইকে স্টাডি রুমে ঢুকতে বারণ করে দিলাম। হঠাৎ একদিন চিত্রা সেই রুমে ঢুকে রিপোর্টগুলো দেখে ফেলে। আমি সেদিন চিত্রাকে ভুলভাল বুঝিয়ে বিষয়টি ধামাচাপা দিলাম। তারপর লন্ডনে যাওয়ার নাম করে আমেরিকায় পাড়ি জমালাম। যে ডাক্তার আমার চিকিৎসা করেছেন ওনার পরিচিত ডাক্তারের কাছে পাঠালেন। কিডনি অপারেশন করতে গিয়ে একটার পর একটা সমস্যা শুরু হলো। এদিকে ডাক্তারের দেয়া সময়ও শেষ হয়ে আসলো। এত কিছু করেও বোধহয় বাঁচাতে পারবো না নিজেকে। মনের মধ্যে ভয় বাসা বাঁধল। সেই সময় আমার সিরাতের সাথে পরিচয় হয়। সে ওই হাসপাতালে নতুন জয়েন করে। আমায় সব সময় ভরসা দিতে লাগলো। অবশেষে সকল ব্যথা কাটিয়ে সাকসেসফুলি কিডনি অপারেশনটা হলো। নতুন করে 2টো কিডনি প্রতিস্থাপন করলো। ডাক্তার বলেছেন 6 মাস বেড রেস্ট। সিরাতের উৎসাহে নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করলো। এবার বোধহয় বাড়ি ফিরতে পারবো, মায়ের আদর খেতে পারবো। কিন্তু আমার সে অপারেশনের 4 মাস পর হঠাৎ একদিন আমার ডান পাশটা অবশ হয়ে গেল। চোখে অন্ধকার দেখতে লাগলাম। ডাক্তার এসে চেক আপ করলেন, কিছু পরীক্ষা দিলেন। 2 দিন পর রিপোর্ট আসলো। ডাক্তার বললেন ব্রেইন টিউমার হয়েছে। এটা প্রথম স্টেজ। ছোট্ট একটা অপারেশন করতে হবে। যেহেতু আগে একটা বড় অপারেশন হয়েছে তাই শরীরটা দুর্বল ছিল। ডাক্তার বললেন 2 মাস পর অপারেশন। ধীরে ধীরে অপারেশনের দিনটা এগিয়ে এলো। আবার দম বন্ধ করা অবস্থা। যেন সেদিন তোমাদের কথা খুব মনে পড়তে লাগলো। ওখানকার ডাক্তার, নার্স খুব সাহায্য করেছেন, মনে সাহস দিয়েছেন। অপারেশন হওয়ার পর সিরাতের সেবা যত্নে আর ভালোবাসায় একটু একটু করে সুস্থ হলাম। তারপর তোমাদের কাছে ফিরে এলাম। সাজিদের কথায় সবার চোখের পানি আসলো। এত কষ্ট যন্ত্রণা সব একাই ভোগ করেছে, কাউকে কিছু জানতে দিল না। আনোয়ার সাহেব বললেন, ভালো তো, আমরা তো তোমারই পর, তাই তো, তাই আমাদের জানানোর প্রয়োজন মনে হয়নি। শাইলা, তোমার ছেলে মেয়েদের কাছে আমাদের কোনো মূল্য নেই গো। সাজিদ আনোয়ার সাহেবের সামনে এসে বলল, বাবা, আমায় ক্ষমা করে দাও। হাসপাতালের প্রতিটা বস্তু জানে আমি তোমাদের ঠিক কতটা মিস করেছি। ইচ্ছে হতো দৌড়ে গিয়ে তোমায় জড়িয়ে ধরি, মায়ের কোলে মাথা রেখে ঘুমাই। তোমাদের দেখার আশায় প্রতিটা দিন কাটতো। সিরাত যদি আমার পাশে না থাকতো তবে আমার কি হতো নিজেই জানি না। আনোয়ার সাহেবের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সাজিদকে বুকে টেনে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। এই বুড়ো বাপটাকে একটা খবর দিতে পারতিস, ছুটে যেতাম তোর কাছে। শায়লা বিছানা থেকে নেমে বলল, আমার সোনা বাবা, আর কখনো কিছু লুকাবি না। যা হবে আমরা সবাই মিলে মুখোমুখি হব। সাজিদ বাবা মায়ের চোখের পানি মুছে দিল। সেরিন বলল, ভাইয়া, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, তোকে ফিরে পেয়েছি।
মা, তোমাদের আরেকটা কথা বলার আছে। শায়লা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। সাজিদ সিরাতের পাশে দাঁড়িয়ে বলল, সিরাজ শুধু আমার ডাক্তার নয়, ও আমার কি? ও আমার অর্ধাঙ্গিনী। দেশে ফেরার আগে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছি। শায়লা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই কি বলছিস সাজিদ? ঠিক বলছি। চিত্রা এতক্ষণ চুপচাপ ছিল। সাজিদের বিয়ের কথা শুনে খুশিতে চোখ মুখ জুড়ে আনন্দ বয়ে গেল। বাহ, এটা তো দারুণ খবর। অভিনন্দন সাজিদ ভাইয়া। খালামণি, তোমার ছেলে আর ছেলের বউকে দোয়া করবে না? শায়লা হুঙ্কার দিয়ে উঠল, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। আনোয়ার সাহেব চোখ দুটো ছোট ছোট করে শায়লার দিকে তাকালো। শায়লা তো এমন নয়। এই শায়লাকে তার বড্ড অচেনা লাগছে। শায়লা, ছেলে যখন বিয়ে করে ফেলেছে তখন আর তুমি দ্বিমত করো না। ছেলে বউকে সম্মানে মেনে নাও। চুপ করো সাজিদের বাবা। ওর যা খুশি তাই করবে নাকি? আমাদের কোনো পছন্দ অপছন্দ নেই। একে তো সব কথা লুকিয়ে গেল, এখন আবার এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছে। সিরাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তবে কি তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে? সিরাত কাচুমাচু হয়ে শায়লার সামনে এসে দাঁড়ালো। আন্টি, আপনি আমাদের মায়ের মতো। আমরা যদি কোনো ভুল করে থাকি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি গুরুজন, আপনি যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। সিরাতের এই অবস্থা দেখে সাজিদের খুব খারাপ লাগলো। মেয়েটা তার জন্য এতটা ত্যাগ স্বীকার করেছে, এত কষ্ট করেছে, তাকেই অপমানিত হতে হচ্ছে। চিত্রা শায়লার হাত ধরে বলল, ও খালামণি, তুমি এমন রাগ করছো কেন? ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তুমি চাও না ওরা একসাথে থাকুক? চিত্রা মা, তুইও ওদের সাপোর্ট করছিস? আমার দিকটা একবারও ভাবছিস না? মা, তুমি এত জেদ করছো কেন বলো তো? দেখো, সিরাত ভাবির মুখটা ভাবি মিষ্টি দেখতে। তুমি এমন মিষ্টি মেয়ের উপর রাগ করছো? ভাইয়া ভাবির সুখে থাকাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। জেরিন, থাক, মাকে আর কিছু বলিস না। মা এই বিয়েটা মানবে না। মা, আমার এই অবস্থা জেনে যে মেয়েটা আমার হাত ধরেছে তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। যে বাড়িতে সিরাতের জায়গা নেই সে বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। তোমরা ভালো থেকো, আমরা আসছি। সাজিদ সিরাতের হাত ধরে চৌকাট পেরোবে এমন সময় শায়লা বলল, দেখছো সাজিদের বাবা, তোমার ছেলে একদম তোমার মতোই হয়েছে। বইয়ের সম্মান কিভাবে রাখতে হয় আমার ছেলে জানে। শায়লার কথা শুনে সাজিদ চৌকাটে দাঁড়িয়ে পড়ল। শায়লা গিয়ে সিরাতের হাত ধরল। সিরাত মা, তুই আমার উপরে অভিমান করিস না। আমি তোদের সাথে একটু মজা করলাম, আর দেখলাম আমার ছেলেটা তোকে কতটা ভালোবাসে। আমি কিন্তু দরজাল শাশুড়ি নই। শায়লার এহেন কাণ্ডে সবার চোখ কপালে উঠে গেল। চিত্রা হেসে বলল, খালামণি, তুমি পারো বটে। শায়লা হো করে হেসে উঠল। সাজিদ শায়লার কাছে এসে বলল, কেমন দিলাম বলো তো? সবাই কেমন ঘাবড়ে গেল। শায়লা, চিত্রা আর জেরিন মিলে সিরাতকে রুমে নিয়ে গেল। আনোয়ার সাহেব হেসে বলল, তবে আমি কিন্তু মিথ্যা বলিনি। এই বিয়ে আমি মানি না। আমার একমাত্র ছেলের বিয়ে এমন সাদামাটা হবে তা তো হতে পারে না। সাজিদের বাবা, ছেলের বিয়ে কিন্তু ধুমধাম করে দিতে হবে। পুরো শহরকে তাক লাগিয়ে দাও। সাজিদ, তোর মায়ের কোনো জবাব নেই। চল, বিয়ে আয়োজন করতে হবে তো, দেরি করা যাবে না। তুল কালাম কাণ্ড গটিয়ে ফেলবে। সাজিদ আর আনোয়ার মিলে বিয়ের আয়োজন করলো। খুব জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সম্পূর্ণ হলো। সাজিদ আর সিরাতের বিয়েতে সবাই খুব মজা করলো। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কেবিনের দিকে এগিয়ে গেল চিত্রা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। কাল রাতে বারান্দায় বসে পুরনো অ্যালবামগুলো দেখছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। চিত্রা কলটা স্পিকারে দিয়ে কথা বলতে লাগলো। হ্যালো, চিত্র ম্যাম বলছেন? জি, বলুন। আমাদের হসপিটালে আমরা রোগীদের উৎসাহ দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। দেশের কয়েকজন গরিব মানুষকে ডাকা হয়েছে। আমরা চাই আপনি আমাদের প্রোগ্রামে আসুন। প্লিজ ম্যাম, না করবেন না। আপনাদের প্রোগ্রামটা কবে? আগামীকাল বিকাল 4টায়। ঠিক আছে, আপনারা আমায় অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, আমি সময় মতো পৌঁছে যাব। প্রোগ্রাম শেষে রোগীদের সাথে কথা বলতে বলতে সাগরকে দেখতে পায়। সাগরের বেডের দিকে এগিয়ে গেল। পাশে থাকা বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করল, ওনার কি হয়েছে? বয়স্ক মহিলাটি চিত্রার দিকে তাকালো। চিত্রাকে ঠাহর করতে পারল না। হাতের তসবিটা পাশে রেখে সাগরের বুকে ফু দিল। পাশে রাখা গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে নিয়ে বলল, তুমি কে মা? আমি চিত্রা। ও ও
ও হচ্ছে আমার পালক সন্তান। ছোটবেলা ওর মা মারা যাওয়ার আগে আমার হাতে তুলে দিয়ে যায়, কিন্তু আমি ওকে মানুষ করতে পারিনি। এমন কোনো খারাপ কাজ নেই যা ও করেনি, ওই জন্য আমি ওকে ঘর থেকে বের করে দেই। হঠাৎ একদিন আমি রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় একটা ট্রাক আমার দিকে ছুটে আসতেছিল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ও বাতাসের বেগে এসে আমায় ধাক্কা মারে, আমি সাইডে চলে যাই, একটু আধটু কাটা ছেঁড়া যায়। রাস্তার দিকে তাকিয়ে দেখি ও নিথর দেহ পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। ট্রাকটা ওকে চাপা দিতে দ্রুত চলে যায়। আশেপাশের লোকজনের সাহায্যে হাসপাতালে নিয়ে আসি। শুনেছি বিয়েও করেছে, কিন্তু বৌমাকে দেখেনি কখনো। আমি বেঁচে আছি ওর জন্য, আমার জন্য আজ ওর এই অবস্থা, কোনো হুঁশ নেই। আমার বাকি 2 ছেলে ওর চিকিৎসার খরচ চালায়। ডাক্তার কোনো আশ্বাস দেয়নি, বলেছে হয়তো কখনো জ্ঞান ফিরবে, হয়তো ফিরবে না। সাগরের এই অবস্থা দেখে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে এলো। এতগুলো বছর কেটে যাওয়ার পরও সাগরের প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি। ভালোবাসার মানুষটা ভুল হতে পারে, কিন্তু তার ভালোবাসা তো ভুল ছিল না। মন থেকে সাগরকে ভালোবেসেছে। মন, মস্তিষ্ক আর হৃদয়ের সবটা জুড়ে সাগর নামক মানুষটার একচ্ছত্র আধিপত্য। সেখানে অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ। চিরদিনের মতো সেই স্থানে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে চিত্রা। মা ডাক শুনে চিত্রা পেছন ফিরে তাকিয়ে দেখে তারা সাগরের ভালোবাসার শেষ চিহ্ন দাঁড়িয়ে আছে। চিত্রা মেয়ের কাছে গিয়ে বলল, এখানে কি করছো? আমরা বাড়ি যাব না? ও হ্যাঁ, তাই তো, চলো আজ আমরা আকাশ দেখব। ফালাককে গাড়িতে বসিয়ে দিল। শেষবারের মতো হাসপাতালের দিকে এক পলক তাকিয়ে গাড়িতে বসে পড়ল। চিত্রা মেয়েকে জড়িয়ে ধরল। কিছুক্ষণের মধ্যে ফালাক ঘুমিয়ে পড়ল। চিত্রা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সেই ভালোবাসা, যাকে ভালোবেসে দুঃখ কষ্ট পেয়েছি। তবে তোমায় অসংখ্য ধন্যবাদ। সেদিন তুমি যদি আমার সামনে তোমার খারাপ রূপে না আসতে, তবে আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। তোমার জন্য আমি ফালাক নামক এক টুকরো জান্নাত পেয়েছি। সাগর, আমি তোমায় কখনো ভুলতে পারবো না, কিন্তু তোমায় আর আমার জীবনে চাই না আমি। আমার ফালাককে আমি একাই বড় করব। তুমি স্মৃতির পাতায় লেখা একটা নাম হয়েই থাকবে। দিন শেষে তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। গাড়ি ছুটে চলল নির্দিষ্ট গন্তব্যের দিকে, যেখানে হাজারো একটা স্বপ্ন বুনে রেখেছে চিত্রা তার রাজকুমারী ফালাকের জন্য।